যারা জয়েন করছো তারা আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করে কমেন্টে, আর তোমরা নিজেদের নামটা কমেন্ট করে দাও। যারা জয়েন করছো নিজেদের নামটা কমেন্ট করে দাও, এটা আমার সুবিধা হবে কারা ক্লাস করতেছে বোঝার জন্য। আর সেকেন্ড ওয়ান, তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করবে তাদেরকে মেনশন করে দাও যাতে করে তারা ইজিলি জয়েন করতে পারে। আর থার্ড ওয়ান হচ্ছে আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলেও, সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, কমেন্টে একটু জানাও। সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও। তোমরা যারা জয়েন করছো তারা আবার বলতেছে একটু নিজেদের নামটা কমেন্ট করে দাও, এতে কারা ক্লাস করতেছে আমি বুঝতে পারবো। আর যারা তোমাদের ফ্রেন্ডে যারা ক্লাস করে রেগুলার তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারা ইজিলি ক্লাসটা ফাইন্ড আউট করতে পারে। আমরা সবাই জয়েন করার জন্য অল্প কিছুক্ষণ ওয়েট করবো, এরপর আমরা পুরোদমই স্টার্ট করবো। আর কেউ একটু লিঙ্কটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা কপি করে দাও, আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা একটু কপি করে দাও কেউ একজন। কেউ একজন আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা কপি করে দাও। ওকে, তাহলে আমরা এখনই শুরু করব। তার আগে যদি সবকিছু ক্লিয়ার আছে আমরা শুরু করতে পারি। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। আমাদের আজকে কি কি পড়াবো সেই গাইডলাইনগুলো আমি দিব, দেন হচ্ছে আজকের টপিকসগুলো আমি সিরিয়ালি শুরু করব। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমার ভয়ঙ্কর লেভেলে ইম্পর্টেন্ট একটা টপিকস, যে টপিকস থেকে সৃজনশীল সবসময় আসে ওই ধরনের একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর গত ক্লাসে আমরা আমাদের কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম, সেই বেসিকগুলো ছিল হচ্ছে আমার বিটি, হোয়াইট, নিভল, কোনটার সাথে কার রিলেশন কেমন, এখান থেকে কিছু গাণিতিক সমস্যা আমরা করছিলাম। ওই ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষা আসতে পারে। আর আজকে হচ্ছে আমরা যে জিনিসটা করব, তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কম্পিউটারের যে যাবতীয় হিসাব নিকাশ সবগুলো তোমরা জানো বাইনারি পদ্ধতিতে করা হয়। তাহলে কম্পিউটার যত কিছু করে কোন পদ্ধতিতে করে ভাই? বাইনারি। সে বাইনারি পদ্ধতিতে সব কিছু করে। এবার আসি, আমার কম্পিউটারকে আমরা বলি কি? হিসাব করার যন্ত্র, গাণিতিক হিসাব করে। এখন এই যে হিসাব করে, হিসাব করার সময় আমার 4 ধরনের জিনিস আসে: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কিন্তু কম্পিউটারকে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ বললে সে চিনে না। সে চিনে কারে? শুধুমাত্র যোগরে। এর মানে শুধুমাত্র যোগের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবার কাজ কম্পিউটার করে নেয়। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার আমাদের সকল গাণিতিক সমস্যার সমাধান করে, বা
আমাদের যে কোনো ধরনের কার্যাবলীগুলো সম্পাদন করে কার মাধ্যমে? বাইনারি যোগের মাধ্যমে। কার মাধ্যমে? বাইনারি যোগের মাধ্যমে। ওই কারণে আমাদের এই বাইনারির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইনারি যোগ। তো এর আগে এটা নিয়ে একটা ক্লাস হয়েছিল, ওই কারণে আমি আজকে একটু দ্রুত যাব। ওই ক্লাসে যে জিনিসগুলো মিসিং হয়েছিল সেগুলো আমি একটু ফোকাস করব। এবার আসো তাহলে আমাদের বাইনারি যোগ আমরা দেখি। আমাদের এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি বলতেছেন কম্পিউটার সবকিছু আমার করে যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভাই যত কাজ করে সে যোগের মাধ্যমে করে। তাহলে আমার তো রিয়েল লাইফে আমার আরো কয়েকটা জিনিস লাগবে। ভাই কি লাগবে? আমার বিয়োগ করা লাগবে, আমার বিয়োগ করা লাগবে, আমার গুণ করা লাগবে, আমার ভাগ করা লাগবে। তাহলে আমার কথা হচ্ছে তোমার ভাই বিয়োগ করা লাগবে, তাই তো? কম্পিউটার বলে তুমি 22 থেকে 11 বিয়োগ করা, এটা কম্পিউটার চিনে না। কম্পিউটার চিনে কাকে? 22 প্লাস মাইনাস 11, এটাকে কম্পিউটার চিনে। এর মানে আমরা একটা কথা বলতে পারি না ভাই, এতদিন পর্যন্ত আমরা যা যা পড়ছি তার মধ্যে কোনো চিহ্নযুক্ত সংখ্যা নাই। কখনো বলি নাই তার আগে প্লাস, কখনো বলি নাই তার আগে মাইনাস। বাট আজকে আমরা বলতেছি 22-এর সাথে মাইনাস 11 যোগ করতে হবে, এর চিহ্ন আসছে কিনা? আসছে। এবার আমি যদি বলি 22-এর আগে কিছু নাই, মানে কি আছে? প্লাস আছে। এর মানে আমার দুই ধরনের চিহ্ন আছে, ধনাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্ন। এই কাজটা কম্পিউটার যেহেতু করে, আমি তোমার আগেই বলছি কম্পিউটার বিয়োগ করতে পারে না, যোগ করতে পারে। যোগ আমি এখানে করে দেখাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যোগ আমি এখানে করে দেখাবো, যখন বিয়োগ করব তাহলে বিয়োগ করা মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা যোগ করা। কোন সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে তোমার নেগেটিভ সংখ্যা বানানো লাগতেছে না, এদেরকে আমরা বলি চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে আমার কি লাগবে? আমরা একটা কনসেপ্ট পড়ব, চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে আমরা দুই ধরনের চিহ্ন পাবো, একটা হচ্ছে ধনাত্মক চিহ্ন আর একটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন। একটা আমরা পাবো ভাইয়া ধনাত্মক চিহ্ন, আরেকটা ভাইয়া আমরা পাবো ঋণাত্মক চিহ্ন। তাহলে আমরা বলতে পারি আমার এই বিয়োগের কাজটা আমার করার জন্য কি করতেছি? আমরা চিহ্নযুক্ত সংখ্যা আমাদের লাগবে। তাহলে আমি এখন যোগ শিখবো। তাহলে যোগ শিখার পর বিয়োগ করতে হলে আমার কি শিখা লাগবে? চিহ্নযুক্ত সংখ্যা শিখা লাগবে। ওই চিহ্নযুক্ত সংখ্যা যদি যাও, তুমি আমাদের সিলেবাস অনুযায়ী 3 ধরনের চিহ্নযুক্ত সংখ্যা পাবা, যেটা বুলবুল বলছিল। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, আর একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। কিন্তু তুমি দেখবা প্রাথমিকভাবে আমার আবিষ্কার হয়েছিল প্রকৃত মান গঠন, কিন্তু এটার কিছু লিমিটেশনস আছে, যার কারণে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপর নতুন নিয়ম বানালাম একের পরিপূরক, সেটাও আমার লিমিটেশন আছে, বাদ দিয়ে দিলাম। এরপর বানালাম দুইয়ের পরিপূরক, এরপর দেখলাম এটা আমাদের আগের সমস্যাগুলোকে সমাধান করতে পারে, ওই কারণে আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করি। কোন সমস্যা সেটা আমরা একটু পর দেখাবো। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, যেহেতু আমরা বর্তমানে কিন্তু প্রকৃত মান গঠনও ব্যবহার করি না, একের পরিপূরকও ব্যবহার করি না, শুধুমাত্র দুইয়ের পরিপূরক ব্যবহার করি। হ্যাঁ, তিনটার কাজ সেম, বাট আগের দুইটা যে নিয়ম, সেই নিয়মের মধ্যে সমস্যা আছে বিধায় আমরা তৃতীয় নিয়ম বের করছি। এই যে তৃতীয় নিয়ম না, এই তৃতীয় নিয়ম আমরা ইউজ করব পরীক্ষায়, তৃতীয় নিয়মটাই আসবে। বাট তারা যেখান থেকে আসছে সেটা তোমাকে আগে জানতে হবে না, ওই কারণে আমাদেরকে তিনটাই পড়তে হবে, কারণ আমি বেসিক পড়তেছি। এরপরে অ্যাপ্লিকেশন করব শুধুমাত্র দুইয়ের পরিপূরকে, সেটা আমরা এখনো দেখাচ্ছি না, পরে দেখাবো। এবার আসো, তাহলে আমি বলতেছি কম্পিউটারের কাছে বিয়োগ মান হচ্ছে কি করা? বিয়োগ মান হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা যোগ করা। এবার কম্পিউটারের কাছে গুণ মান হচ্ছে, কম্পিউটারের কাছে গুণ মান হচ্ছে বারবার যোগ করা, বারবার যোগ করা। এটা বুঝতে পারতেছ? যেমন তুমি 2-এর সাথে 3 গুণ দিলা, কম্পিউটার বলে যে না, কম্পিউটার বলে যে 2-কে তুমি 3 বার যোগ করলা। তাহলে কম্পিউটার 2-কে 3 বার যোগ করে, বাট সে 3 2 6 করে না, বাট আনসার সেম। একইভাবে আমাদের কম্পিউটারের কাছে ভাগ মান হচ্ছে বারবার বিয়োগ করা। আমরা এক্সাম্পল দেখাচ্ছি না। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম ভাইয়া? আমাদের এখন দেখো আমরা কিন্তু একটার পর একটাতে যাচ্ছি। আমাদের আজকের মেইন টপিক হচ্ছে বাইনারি যোগ, কারণ বাইনারি যোগের মাধ্যমে কম্পিউটার তার সকল কার্যাবলী সম্পন্ন করে।
যদি কম্পিউটার তার সকল কার্যাবলী বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করে তাহলে আমরা বলবো ভাই আমাদের বিয়োগ গুণ ভাগ এগুলো আমি কোত্থেকে পাই? আমি বলবো আমি আছি, কোনো টেনশন নাই, সেই আমি না, সেই আমি হচ্ছে যোগ, সেখান থেকে আমি করব বিয়োগ, সেখান থেকে করব গুণ, সেখান থেকে করব ভাগ। এরপরে আমরা তাহলে বলতে পারি ভাইয়া যোগ পারি মানে হচ্ছে তিনটাই পারি। তাহলে আমার পরীক্ষার জন্য কি শিখা লাগবে বলতো ভাই? আমার পরীক্ষার জন্য শুধুমাত্র আমাকে যোগ করা শিখা লাগবে। কিন্তু যোগ করা শিখার মধ্যে আবার কাহিনী আছে, সেটা তো ধনাত্মক সংখ্যা যোগ করতে পারে, ঋণাত্মক সংখ্যা যোগ করতে পারে। তার জন্য আমার চিহ্নযুক্ত সংখ্যা শিখতে হবে। চিহ্নযুক্ত সংখ্যা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চিহ্ন আর একটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন। এখন আমরা জানি না কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, কিভাবে করবো সেটা আমরা একটু পরে দেখবো। এবার আসো, আমাদের গুণ করা মানে বারবার যোগ করা, যোগের মধ্যে চলে আসলো। ভাগ করা মানে বারবার বিয়োগ করা, বিয়োগের মধ্যে চলে আসলো। বিয়োগ মানে হচ্ছে সাস কাইন্ড অফ যোগ করা। এর মানে যোগের মাধ্যমে সকল কিছু করা সম্ভব কিনা? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি বাইনারি যোগ। তাহলে এই যোগের মাধ্যমে আমরা সবকিছু করব। এবার আসো আমার যোগের নিয়মাবলী, মানে আমার যোগের রুলস বলে সোজা হিসাব, শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় কত? শূন্য। শূন্যর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে শূন্য যোগ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় জিরো, ওয়ান হচ্ছে তার ক্যারি। ফর এক্সাম্পল আমি যদি ডেসিমেল চিন্তা করি, ডেসিমেল চিন্তা করলে একে একে দুই হয় না? তো তুমি তো এখন বলতেছো ভাই এক এক, এটা ডেসিমেল না, এটা হচ্ছে বাইনারি। সেই যেহেতু বাইনারি তাহলে এখানে দুই বসবে না, দুইয়ের বাইনারি বসবে। দুইয়ের বাইনারি হচ্ছে 10। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, এখানে আমরা সমষ্টি বলতে সবসময় এক বিটকে বুঝি। কয় বিটকে? এক বিটকে। আবার বলতেছি, সমষ্টি বলতে কয় বিটকে বুঝি? এক বিটকে। এখানে এক বিট, আমরা বলছিলাম বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। একটা বাইনারি ডিজিট, একটা বাইনারি ডিজিট, একটা বাইনারি ডিজিট পাবো। এর এক্সট্রা যা পাবো সেগুলো হচ্ছে অতিরিক্ত, বা এটা আমরা অতিরিক্ত ক্যারি করতেছি, বহন করতেছি। তাহলে আমরা বলতে পারি ভাই তোমাকে যদি স্যাররা প্রশ্ন করে বাইনারি পদ্ধতিতে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে সাম কত? সাম জিরো। এই জিরোটাকে আমরা বলতে তার কি সাম বা সমষ্টি। সাম কত? জিরো। তুমি পরীক্ষা যদি স্যারে জিজ্ঞেস করে, ভাইবার মধ্যে জিজ্ঞেস করতে পারে না, তুমি আনসার দিবে এভাবে, ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হয় তবে ক্যারি ওয়ান হয়। কখনো বলবো না একে একে যোগ করলে 10, ওয়ানে ওয়ানে যোগ করলে 10, এটা বলা যাবে না। না, ওয়ানে ওয়ানে যোগ করলে 10 না, আমরা ওয়ান ওয়ানে যোগ করলে এটাই হচ্ছে তার যোগফল। এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে কি ক্যারি। কিন্তু এই ক্যারিটাকে না দিলে কিন্তু এই যোগফলের কোনো ভিত্তি নাই। ওই কারণে আমরা বলবো কিভাবে, ওয়ান ওয়ান যোগ করলে হয় 0 আর ক্যারি থাকে 1। ওই ক্যারিটা তোমার যোগ করার ক্ষেত্রে কোথায় যাবে? পরের স্টেপে যাবে। অর্থাৎ এখানে আমাদের 1 রয়ে গেল, এখানে যদি আর কেউ থাকে সে এখানে যাই আমাদের যোগ হয়ে যোগ হয়ে যাবে। এখন তো এখানে কিচ্ছু নাই মানে 0, তাহলে আমার এখান থেকে এই 1টা এখানে বসে গেল। এবার আসো, যেহেতু তোমাদের আগে এটা নিয়ে ক্লাস হয়েছে, এখন তোমরা আমাকে এই এক্সাম্পলটা করে দেখাবা। 101101101110, এটার আনসারটা কি? এই দুইটাকে যোগ করলে, এই দুইটার সংখ্যাকে যোগ করলে কি হয় একটু আমাকে দেখাও। তোমরা কমেন্টে লিখো এই দুইটা সংখ্যাকে যোগ করলে কত হয়। সবাই কমেন্টে লিখো, সবাই রেসপন্স করবা। হ্যাঁ, সবাই রেসপন্স করবা, আমি চাচ্ছি সবাই রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। দেখি সবাই রেসপন্স করো যে আমাদের এই দুইটা জিনিসকে যোগ করলে কত হয়। এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। তার আগে আমাকে বলো প্রথম বাইনারি সংখ্যার মধ্যে, আচ্ছা আগে আমাকে এই প্রশ্নটা বলো তো, এখানে এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, প্রথম বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট আছে, দ্বিতীয় বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট আছে, এটা একটু বলো আগে দেখি। প্রথমটার মধ্যে কয় বিট, দ্বিতীয়টার মধ্যে কয় বিট, দেখি বলো। প্রথম বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট, দ্বিতীয় বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট, একটু বলো। প্রথম বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট, দ্বিতীয় বাইনারি সংখ্যার মধ্যে কয় বিট? হ্যাঁ ঠিক আছে, সবাই সবাই প্রপার আনসার দিচ্ছে। প্রথমটাতে 6 বিট, পরেরটাতে 5 বিট। এটা অনেকে বুঝে না, বুঝছো?
আমরা তো গত ক্লাসে বারবার একটা কথা বলছি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। অনেকে কি বলে জানো, এই পুরোটা নাকি এক বিট। না, প্রত্যেকটা বাইনারি ডিজিটকে একটা বিট বলবো। অনেকে বলে ভাই শূন্যের তো কোনো ভিত্তি নাই, তাহলে শূন্য আমি না ধরি না। বাইনারি ডিজিট কে কে আছে? 0 1, প্রত্যেকটা কিন্তু এক বিট। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তোমরা পারছো সবাই। তাহলে আমাদের প্রথমটার মধ্যে 6 বিট, পরেরটার মধ্যে 5 বিট। এবার আসি, দুইটাকে যোগ করলে কত হবে দেখি পারো কিনা। আমি বলবো, তোমরা তাও বলো দুইটাকে যোগ করলে আমাদের কত হয়। দুইটাকে যোগ করলে কত হয় দেখি বলো। ওকে, সবাই পারতেছে, তাহলে আমি একটু বলে দিই। দেখো, তোমরা হয়তো বাসায় প্র্যাকটিস করার সময় এই কাজটা করো না, বাট করতে হবে। মানে করতে হবে বলতে তোমার ভুল ভ্রান্তি এড়ানোর জন্য। 1 নাম্বার শর্ত, বাইনারি যোগ করার জন্য দুইটা বাইনারি সংখ্যার বিট সংখ্যা সমান হইতে হবে। কি বললাম? বাইনারি সংখ্যা যোগ করার জন্য দুইটার বিট সংখ্যা সমান হইতে হবে। তাহলে এটা আমার 6 বিট, এটা আমার 5 বিট। যেটা 6 তার থেকে তো কোন একটা মুছে দিতে পারবা না। এর মানে যেটা 5 বিট সেখান থেকে আমার যুক্ত করতে হবে। তাহলে কোন দিকে যুক্ত করবা? আমরা জানি পূর্ণ সংখ্যা, যেমন আমাদের 352.57। তুমি যদি এই 352 পূর্ণ সংখ্যার আগে অনেকগুলো শূন্য দাও, তাও মানের কোনো পরিবর্তন হয় না। তুমি পয়েন্টের লাস্টে যে সংখ্যাটা, তারপর অনেকগুলো শূন্য দিলে তাও মানের কোনো পরিবর্তন হয় না। এর মানে ভগ্নাংশের ক্ষেত্রে শেষে অতিরিক্ত শূন্য দিলে কোনো সমস্যা নাই, আর আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুরুতে অতিরিক্ত সংখ্যা দিলে কোনো সমস্যা নাই। ওই কারণে আমার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তার আগে শূন্য দিয়ে বিট সংখ্যা সমান করব। এবং পরীক্ষা লিখার সময় এভাবে লিখবা, এই যে এই যে এই যে এভাবে। এবার আসো, 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে 1 ক্যারি থাকে 1। এবার শূন্য তো কাউন্ট করা লাগে না। কেন কাউন্ট করা লাগে না? কারণ শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই থাকে। তাহলে শূন্যটা কোনো প্রভাব ফেলতেছে না যোগের ক্ষেত্রে। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য শূন্যটা নাই ধরে নিব। শূন্যটা নাই ধরলে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। এবার 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। এই 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। এই লাস্টের যে 1, সে যুক্ত হওয়ার মতো কেউ আছে? নাই। নাই মানে হচ্ছে সে বসে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা আমার বসে গেল। তাহলে আমরা এটাকে যোগ করে পাইলাম এটা। তাহলে এই দুইটা বাইনারি সংখ্যার যোগফল কত? 1 0 0 0 1 1 1। এবার আসো ভাই, আমার কথা হচ্ছে পরীক্ষা যদি এরকম বড় বড় দে, তখন আমি কিভাবে করব? এটা সূরা পদ্ধতি আছে। সূরা পদ্ধতি কি? দেখো, সূরা পদ্ধতি হচ্ছে, তোমার হাতে ক্যালকুলেটর আছে না? যেমন আমি একটু আমার ক্যালকুলেটরটা নিই। ও, এক জায়গায় একটু ভুল করে ফেলছি তো। একটু ভুল হয়েছে তো। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। এই 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। সেই 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকে 1। অনেক সময় এরকম পাবা 1 1 আছে, দেখবা ওই আগের যে ক্যারি আছে এখানে একটা অতিরিক্ত ক্যারি থাকে,
তিনটা 1 যোগ করলে কত হয়? তিনটা 1 যোগ করলে 1 হয়, সাথে একটা ক্যারি থাকে। তিনটা 1 যোগ করা, কারণ তিনটা 1 তুমি যোগ করতেছো, তাহলে তিনটা 1 যোগ করলে নিচে 3 হবে। 3 এর বাইনারি কত? 1 1। এর মানে যোগফল 1 ক্যারি 1, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এবার বাইনারি যোগ করতে পারি। আমার কথা হচ্ছে এবার আমরা পরীক্ষা কি করব? পরীক্ষা কোনো দরকার নেই, আমি গত ক্লাসে ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে শিখিয়েছিলাম। সেই ক্যালকুলেটর তুমি বাইনারিতে যাবা, বাইনারিতে যাওয়ার পর এটা যোগ এটা লিখবা, লিখার পর অটোমেটিক আনসার চলে আসবে। আনসার যেটা আসবে সেই আনসারটা তুমি বসানো শুরু করবে ডান দিক থেকে, কারণ দেখো না এটা যদি বেড়ে যায়, বাড়লে তো সেটা বাম দিকে বাড়বে, ডান দিকে তো আর বাড়বে না। তাহলে তুমি ডান দিক থেকে বসানো শুরু করবা, ক্যালকুলেটর তোমাকে এটা দিবে, ডান দিক থেকে 1 1 0 0 0 0 1 বসিয়ে দিলা, মানে তুমি যোগ করা সারা যোগ করে ফেললা, যোগ করা সারাই যোগ করে ফেললা। তোমার কাজটা ক্যালকুলেটর করবে, কারণ পরীক্ষায় আমাদের ক্যালকুলেটর থাকবে। তাহলে আমরা যে কাজটা করব পরীক্ষায় বাইনারি যোগ করার ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া বলো তো? আমরা নিজে নিজে করলে, নিজে নিজে করার থেকে আমি মনে করি ক্যালকুলেটর বেশি ইফেক্টিভ, কারণ তোমার মাথা খারাপ হইতেই পারে, ক্যালকুলেটর মাথা সহজে খারাপ হয় না। তাহলে আমরা, কারণ এটা একটা যন্ত্র, তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া তুমি এটাকে ক্যালকুলেটরে যোগ করে বসাই দিবা, সারা তো জানা না কিভাবে করছো। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক। এবার আসো, তাহলে আমাদের এতটুকু শেষ। এবার আমরা একটা প্রশ্ন দিব, মানে এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ এবার কথা হচ্ছে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, আসলে কি প্রশ্ন এভাবে আসে না ভাইয়া? পরীক্ষায় এভাবে কখনো প্রশ্ন আসে না। আবারও বলতেছি, এভাবে পরীক্ষায় কখনো প্রশ্ন আসে না। এখন প্রশ্ন হলো পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে, ওই ধরনের একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই যে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে। তাহলে আমি মুজিব স্যারের বই থেকে দেখাচ্ছি একটা প্রশ্ন। তাহলে মুজিব স্যারের বই থেকে একটা কোশ্চেন দেখাই। পরীক্ষায় প্রশ্ন হবে এরকম, কিরকম? 9F.C6, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ও 277.36, এটা চকটাল। বলা হলো এদেরকে এত এত যোগ করো এবং ফলাফল হেক্সা ডেসিমেলে প্রকাশ করো। হুবহু চলে আসতে পারে, প্রকাশ করো। পরীক্ষার প্রশ্ন আসে এরকম। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া এখন একটা কথা আছে, দেখো দুইটা দশমিক সংখ্যা তুমি যোগ করতে জানো, ভাই ছোটবেলা থেকে করে আসতেছি, কিন্তু হেক্সাডেসিমাল, অক্টাল এদেরকে দশমিকে নেওয়ার প্রসেসটা একটা লেন্দি প্রসেস। কিন্তু ভাইয়া তুমি বাইনারি যোগ তো পারো, তাহলে এখন থেকে ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা যোগ করতে বললে তুমি কি হেক্সাডেসিমালের দুইটা সংখ্যা যোগ করতে পারবা? ভাই মাথাটা তাহলে যাবে, কোনো দরকার নাই। তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে ভাই এই সংখ্যাটার সমতুল্য বাইনারি সংখ্যা বের করব, এটার সমতুল্য বাইনারি সংখ্যা বের করব, ওই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করলে যেটা পাবো সেটাই তো যোগফল, জি ভাই যোগফল। তাহলে আমার কাজ এটার বাইনারি কত, এটার বাইনারি কত, সে দুইটা বাইনারিকে যোগ করলে যোগফল কত সেটা আমার আনসার। যেহেতু তুমি দুইটা বাইনারিকে যোগ করছো, আনসারটাও বাইনারিতে আসবে। বাট তারা বলেইছে ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো, এর মানে তুমি ফলাফল যেটা পাইছো তাকে আবার কিসে নিবা? হেক্সাডেসিমেলে নিবা। তাকে কিসে নিবা? হেক্সাডেসিমেলে নিবা। এখন আমার প্রশ্ন হলো ভাই এবার দেখি তোমরা করো। আমাদের প্রথমে এটা বলো 9F.C6 এটাকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আর অক্টাল একটা নাম্বার আছে 277.36 অক্টাল, এটাকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? দেখি বলো বলো বলো। এটা হচ্ছে আমার এক নাম্বার দিয়ে এটা আনসার দিবা, 2 নাম্বার দিয়ে এটা আনসার দিবা। এক নাম্বার আনসার হচ্ছে এটাকে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? আমরা আগে শিখেছি, দেখো ওই আগের জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে। তাহলে আমাদের হেক্সাডেসিমালকে কিভাবে আমরা বাইনারিতে নিব, অক্টালকে কিভাবে বাইনারিতে নিব, আমি একটু আবার মনে করাই দিই। আমার ডেসিমাল টু আদার্স, গুণভাগ নিয়ম, আদার্স টু ডেসিমাল, স্থানীয় মান নিয়ম, বাকি সবগুলো হচ্ছে বিট নিয়ম। এটা হচ্ছে বাকি সবের মধ্যে পড়ছে বিট নিয়ম। তাহলে বিট করো। এবং আমরা বলছিলাম হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এর মানে 4 বিটে রূপান্তর করব। অক্টালের ক্ষেত্রে 2 কিউব, এটা হচ্ছে 3 বিটে রূপান্তর করব। কেন 3 বিট, কেন 4 বিট, সেটা আমরা বিটের ক্লাসে বলছিলাম। তাহলে আমরা এতটুকু বলতে পারি ভাইয়া অক্টালকে 3 বিটে, হেক্সাডেসিমালকে 4 বিটে প্রকাশ করব। করে তোমরা দেখাও, দেখি তোমরা কমেন্টে দেখাও একের আনসার কত হবে, দুইয়ের আনসার কত হবে, কে কত দ্রুত পারো। দেখো এখানে মেইন হচ্ছে কে কত দ্রুত ক্যালকুলেশন করতে পারে এটা, কারণ এমসিকিউ তো না হয় আটকে যাবা।
এমসিকিউতে না হয় আটকে যাবা। এমসিকিউতে না আটকার জন্য তোমাকে দ্রুত করতে হবে। আচ্ছা, শাইলা বিনতে নূর বলতেছে যোগটা আবার দেখানোর জন্য। কোনো সমস্যা নাই, আমি যোগটা আবার দেখাবো। যোগটা আবার দেখাবো কারণ হচ্ছে এখানে তো আমরা যোগ করব, সেই যোগটা আমরা এখানে ব্যবহার করব। যদি যোগটা না বুঝো, আমি এখানেও তো আবার আমাকে যোগ করা লাগবে, বুঝে যাবা। এবার উল্টা আমরা একটু বিশেষ যোগ করবো, মানে কি ওই দশমিকওয়ালা যোগ তো আমি করি নাই, এবার দশমিকওয়ালা করবো। ছোটবেলায় করছো তো, মনে আছে না? মনে না থাকলে সমস্যা নেই, এখন শিখে ছোট বাচ্চাদেরকে তোমরা শিখাবা, মানে ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চা হবে না, তাদেরকে তো শিখাইতে হবে। দেখবো অনেকে হচ্ছে কি জানো ভাইয়া, অনেকে হচ্ছে নিজে নিজে সরে সরে ক খ শিখে আসছে, যোগ বিয়োগ শিখে আসছে, গুণভাগ শিখে আসছে, ওমা বাচ্চাদেরকে শিখাইতে পারে না। পরে বাচ্চার জন্য স্কুলে যাই নিজেকে আবার শিখতে হয়, কোনো দরকার নাই। তুমি আমার কাছে পড়তেছো, তোমাকে ইন্টার লেভেলে তোমাকে বাচ্চার পড়া শিখাবো, তবে আমি তোমাকে বাইনারিতে শিখাচ্ছি, তুমি তোমার বাচ্চাকে ডেসিমেলে শিখাও। আবার দেখিও বের হওয়ার পর তাকে আবার বাইনারি শিখাতে যাও না, পরে সে বলে বাই আমার নারী 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 বাইনারি বলে সেও চলে যাবে। তো এই কাজটা করিও না, তোমরা যে কাজটা করবা তোমরা ডেসিমেলে তাদেরকে শিখাবা। বাট এখানে আমি তোমাদেরকে আবার মনে করাইছি ছোট্টবেলায় সেই কাঙ্ক্ষিত ইতিহাসগুলা। দেখি বলো বলো, সবাই সবাই রেসপন্স করবা, দেখি কে কত দ্রুত আনসার দেয়। এখানে সবচেয়ে আমি আবারও বলতেছি, আইসিডিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্রুত আনসার করা, দ্রুত আনসার করা। কারণ না হয় এমসিকিউতে ধরা খাবা, না হয় এমসিকিউতে ধরা খাবা। এই এসকে ধ্রুব একটা প্রশ্ন করলো, ক্যালকুলেটরের পয়েন্ট ইউজ করা যায় না। হ্যাঁ, তুমি পয়েন্ট ওয়ালা গুলো ক্যালকুলেটরে করবা না, তুমি তো আগে থেকেই জানো এটা পয়েন্ট ওয়ালা, তাহলে তুমি ক্যালকুলেটরে কেন করবা? আমি তো গত ক্লাসে বলছিলাম, আমি গত ক্লাসে ক্যালকুলেটর ব্যবহার করার সময় বলছিলাম এটার একটা লিমিটেশন হচ্ছে এখানে পয়েন্ট ব্যবহার করা যায় না, এবং তার ক্যালকুলেটরের যতটুকু জায়গা আছে এর বেশিও ব্যবহার করা যায় না। ওই কারণে তুমি ক্যালকুলেটর ব্যবহার করবো ছোট ছোটগুলোর ক্ষেত্রে এবং যেখানে দশমিক নাই। আর এমসিকিউতে সবসময় দশমিক ছাড়াই আসে, বাট যদি আসে সেটা তোমাকে হাতে করতে হবে। এবার আসো আমরা তাহলে এখন দেখি সবাই আমাদের আনসার দিছো, সেটা একটু মিলাই নাও। তাহলে মিলে নিলে আমরা বলবো আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি 4 বিটে রূপান্তর করতে হয়। এবার আসো 4 বিটে যে রূপান্তর করবা তার আগে বলে রাখি হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর মধ্যে 9 এর পরে কিন্তু 10 আসে না, 9 এর পরে এ বি সি ডি ই এফ আসে। এটা হচ্ছে 10 এর সমতুল্য, বিটা হচ্ছে 11 এর সমতুল্য, সিটা হচ্ছে 12 এর সমতুল্য, ডিটা 13 এর সমতুল্য, ইটা 14 এর সমতুল্য, এফটা 15 এর সমতুল্য। তাহলে এবার আসো আমাকে কি করতে হবে, যেটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে প্রত্যেকটাকে 4 বিট, ডেসিমাল পয়েন্ট থেকে শুরু করো। এই এফ, এফটাকে 4 বিট করলে এফ মানে কত 15, তাহলে 4 বিট। তাহলে আমি লিখে দিই এখানে 1 2 4 8, তাহলে কত কত 15, 8 4 12, 12 আর 2 এ 14, 14 একে 15, এর মানে 1 1 1 1, চারটা ব্যবহার হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 1 1 1। এরপরে তার বামে কত আছে ভাইয়া 9, তাহলে 9 কার কার যোগফল? 9 হচ্ছে ভাইয়া 8 8 একে 9, এর মানে 1 1 বাকি দুটো 0, এর মানে 1 0 0 1, তাহলে 1 0 0 1, এটা 9 এর জন্য। এরপরে একটা পয়েন্ট আছে, পয়েন্ট বসিয়ে দিলাম। এরপরে আমার সি এর জন্য, এই সি এর জন্য আমার কত হবে? সি মানে কত 12, 12 কার কার যোগফল 8 4 12, তাহলে আমাদের 8 আর 4 মিলে 12, এই দুটো মিলে 12 বাকি দুটো 0, এর মানে 1 1 0 0 1 1 0 0। এরপর কি সি, এরপর যে সিটা আছে, সরি 6 আছে, 6 মানে তো আমাদের কার কার যোগফল আমরা জানি 4 আর 2 মিলে 6, তাহলে আমাদের 4 আর 2 মিলে 6 বাকি দুটো 0, তাহলে 0 1 1 0 0 1 1 0। তাহলে এটা সমতুল্য বাইনারি পেয়ে গেছি। এখন এই বাইনারি সংখ্যাটাই আমাকে নিতে হবে। এবার একইভাবে এখানে নিব। এবার অক্টালে যখন আসবো তখন তো 4 বিট না 3 বিট। এবার অক্টালে 3 বিট করো। প্রথমে এই দশমিকের এই পাশে প্রথমে 7টাকে করো, তাহলে তুমি যদি প্রথমে 7 কে করো, 7 কে করলে কি পাবা? 7 কত কত 7 4 5 6 7, তিনটা যোগফল 7, এর মানে 1 1 1। তো এটা যদি 7 যদি 1 1 1 হয়, পরের 7টা তো নিচে 1 1 1 1 1 1 3 বিট। এরপর 2 2 মানে কি? 2 মানে 2 আছে অলরেডি, তাহলে 2 এর নিচে 1 বাকি দুইটা 0, তাহলে 0 1 0, তাহলে আমার এটা হবে 0 1 0। এরপর আসে আমার দশমিক, তাহলে আমার যেহেতু দশমিক আছে দশমিক বসাই দিব। দশমিকের পরে 3 আছে, 3 কার কার যোগফল? ভাই 3 হচ্ছে আমার 2 এবং 1 এর যোগফল, তাহলে 2 1 3, তাহলে 2 1 3 বাকিটা 0 0 1 1 0 1 1। এরপর আমার কি আছে 6, ভাই 6 কার কার যোগফল? ভাই 6 হচ্ছে 4 আর 2 মিলে 6, তাহলে এদের নিচে 1 হবে, বাকিটা হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের 4 আর 2 মিলে 6 1 1 0, তাহলে আমরা বলতে পারি ভাই 6 এর জন্য 1 1 0। তাহলে আমরা বলতে পারি
এই দুইটা হচ্ছে আমার কি তাদের বাইনারি। তাহলে তোমার কাজ হচ্ছে যখন বলবে এই দুইটা সংখ্যাকে যোগ করো, তুমি প্রথমে তাদের কিসে রূপান্তর করো? বাইনারিতে। দেখো এখানে বাইনারিতে রূপান্তরের নিয়মটা হচ্ছে খুবই ইজি। তাহলে আমরা এই ইজি মেথডটা করে বাইনারিতে রূপান্তর করব। যখন আমি বাইনারি পেয়ে গেলাম, এরপর আমি তাদেরকে যোগ করব। তাহলে আসো এবার আমি একটু মুছে ফেলি, এটা আমার জায়গা কম, ওই জন্য আমি মুছে ফেলবো। এই সবার হয়েছে কিনা? সবার হয়েছে কিনা? কাদের কাদের মিলছে বলো তো? কাদের কাদের মিলছে? আমার সাথে কাদের কাদের মিলছে, নাকি আমারই ভুল হয়েছে? দেখো মাঝে মধ্যে হঠাৎ করে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, মানে মুখে বলার সময় একটা বলছি, লিখার সময় একটা লিখে ফেলছি, এরকম হয় অনেক সময়। তো সেটা কোনো ব্যাপার না, বাট প্রসিডিউরটা মেনটেন করতেছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে কাদের 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 ভুল হয়েছে একটু বলো, হয়েছে কিনা? তোমাদের হয়েছে কিনা? তোমরা মিলে না, আমি তো আর একটা একটা করে মিলাইতে পারতেছি না, অনেকে কমেন্ট করছে। তো তোমাদের যাদের যাদের হয়েছে তারা একটু বলিও। ওকে, এবার আসো, তাহলে আমি একটু এগুলো মুছে ফেলি। হ্যাঁ, মুছে ফেলে আমি একটু এখানে লিখে দিই। তাহলে আমি সলিউশনটা কিভাবে করবো দেখো। সলিউশনটা করার সময় আমি কিভাবে করতেছি, আমি আপাতত এই দুইটা জিনিস এখানে ভিজিবল রাখলাম। ভিজিবল রাখলাম হচ্ছে দেখো কি জন্য, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি। প্রথমে আসো তুমি কাকে কাকে যোগ করবা, এটার এটা। তাহলে আমাদের সলিউশনে আমি 9f.c6 হেক্সাডেসিমাল তাকে আমরা যোগ করব, তাকে বাইনারিতে নিতে হবে। আর একটা হচ্ছে 277.36 অক্টাল নাম্বার, তাকে আমাদের বাইনারিতে নিতে হবে। এবার আসো বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে এখানে দেখো পয়েন্টের পরে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8টা, 8 বিট। এখানে পয়েন্টের পরে কয় বিট আছে? 1 2 3 4 5 6, তাহলে 6 বিট। আবার এখানে পয়েন্টের পরে কয় বিট আছে? বাই পয়েন্টের আগে 8 বিট। এখানে পয়েন্টের আগে কয় বিট আছে? 3 6 9, 9 বিট। তাহলে আমার কাজ কি, আমি এদেরকে কিভাবে বসাবো? একটা কথা বলে রাখি, পয়েন্টের জায়গায় বসে যাবে, পয়েন্টের জায়গায় বসে যাবে। ওই পয়েন্টের রেসপেক্টিভ বাকিগুলো আমি এক্সপান্স করব। ফর এক্সাম্পল আমি প্রথমটা লিখে ফেলি। প্রথমটা লিখলে কত হয়? 1001 1001 1111.1100 1100, এরপর হচ্ছে 0110 0110। এরপরে পরেরটা বসানোর ক্ষেত্রে কাহিনী আছে। তুমি পরেরটা যে যোগ করবে এমন ভাবে বসাইতে হবে, কার সাথে কাকে যোগ করবে তার নিচে তাকে বসাইতে হবে। এই পয়েন্টের নিচে তুমি পয়েন্ট বসাবা। এবার এই দিক থেকে বসানো শুরু করো, 011110, তাহলে 011110। তাহলে দেখো তোমার আছে কয় বিট? ভাই এখানে 8 বিট, এখানে 6 বিট, আরো দুটো খালি আছে না? ওই খালিগুলোকে শূন্য দ্বারা পূরণ করবা। কারণ আমরা জানি দশমিকের পরে এক্সট্রা শূন্য দিলে কোনো সমস্যা হয় না। যদি তুমি দশমিকের পরে দাও এক্সট্রা কিছু শূন্য, তোমার ম্যাথটা করার জন্য হয়ে যাবে পূর্ণ, আর পূর্ণ হলে ম্যাথটা মিলে যাবে। তাহলে আমাদের এখানে আমাকে কি করতে হবে, যদি আমার কখনো গড় থাকে, আমাদের গড় যদি কখনো থাকে খালি, সেখান থেকে আমি শূন্য দিয়ে তাকে আমি কি করব? পূর্ণ করে ফেলবো। একটু ওয়েট প্লিজ। আচ্ছা এবার আসো ভাই, এবার কি আসবা? এবার দেখো আমার এখানে, তাহলে আমাদের এই দিকের জিনিসগুলো বসাইতে হবে না, এদিকে তুমি এবার পয়েন্ট থেকে বাম দিকে যাবা। 111, তাহলে আমি দিলাম 111, এরপরে আবার তিনটা 111, এরপরে 010 দেখো এমন ভাবে বসাবা যাতে করে একটা নিচে একটা বসে, একটা আমার ডানে একটা বামে, এরকম হইলে হবে না। তাহলে এবার দেখো কি ভাই, আমার এখানে 9টা আছে, এখানে 8টা, তাহলে শূন্য দিয়ে আমি কি করব? 9টা বানিয়ে দিব। তাহলে আমি এটাকে সামনে একটা শূন্য দিয়ে ভরাট করে দিলাম। তাহলে এবার আমি এই দুইটা সংখ্যাকে কি করতে পারবো ভাইয়া? যোগ করতে পারবো। তাহলে আমার ওই যে আমি আগে বললাম, আমার রুলস হলো কি, আমার রুলস হলো তাদের বিট সংখ্যা কি করতে হবে? সমান করতে হবে। সেই বিট সংখ্যা সমান করে ফেললাম। তাহলে আমি যখন ভাইয়া বিট সংখ্যা সমান করে ফেললাম, এবার আসো আমি যোগ করব। তাহলে একটু খেয়াল করো, যোগ করার ক্ষেত্রে একটু তোমরা চাইলে দেখাই দিতে পারো এরকম, মানে ডট ডট দিয়ে, এই শূন্যর সাথে এই শূন্য, 1 এর সাথে 1, 1 এর সাথে 0, 0 এর সাথে 1, এটা 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 এটার সাথে এটা,
এটার সাথে এটা, মানে অনেকে হচ্ছে ওরিয়েন্টেশন ঠিক না থাকার কারণে মানে লেখার গুলা একটু এলোমেলো হওয়ার কারণে দেখা যাবে আর একটু ভুল ভুল যোগ করে ফেলছে, মানে এটার সাথে যোগ করার কথা ছিল এটা করে ফেলছে, এটা কারণ ওই সে একটু ডানে বামে লিখছে। তো একটু ক্লিয়ার করে লিখবা, অথবা তোমার পেন্সিল দিয়ে তুমি এরকম ডটেড লাইন টেনে দিবা, পেন্সিল দিয়ে ডটেড লাইন টেনলে তোমার সুবিধা হবে। তাহলে মানে এটা হচ্ছে তোমার ভুল না করার জন্য, কারণ যেহেতু দশমিকগুলো ক্যালকুলেটরও করা যায় না, তুমি ভুল ধরতে পারবে না। তাহলে আমার কথা হচ্ছে তুমি একসাথেই করে ফেলে, একটু টাইম নিয়ে করো, একটু পেন্সিল দিয়ে দাগ টেনে দাও, তাহলে সুবিধা হবে কি তুমি এবার তাড়াতাড়ি করে ফেলতে পারবা। এবার আসো, তুমি করে যদি কখনো যদি মনে করো করার পর, হ্যাঁ তুমি ক্লাসের পরে টাইম আছে, তুমি তোমার বন্ধুর সাথে মিলাও, তোমার বন্ধুর সাথে মিলাবা। হ্যাঁ পরীক্ষায় আমি ইন্টার পরীক্ষার আগে বলে দিব পরীক্ষার হলে কিভাবে স্যার এবং ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বন্ধুর সাথে আমার মিলাইয়া এ প্লাস পাইতে হয়, সেটাও আমি বলে দিব। খালি পড়াশোনা করলে তো হবে না, কিছু টেকনিকও জানতে হবে। ওটা হচ্ছে পরীক্ষার হলের টেকনিক, পরীক্ষার হলে কিভাবে ম্যানিপুলেট করতে হয় সেগুলো সময় মতো কথা হবে। আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে নিই। এবার আসো, 0 আর 0 যোগ করলে কত হবে? 0। এরপর 1 আর 0, আমাদের 1 আর 0 যোগ করলে কত হয়? 0 ভাইয়া। এরপর হচ্ছে 1 আর 0 যোগ করলে 0, এরপর 0 আর 1 যোগ করলে 1, এই সরি কি করতেছি, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 এবং ক্যারি 1। এবার আমাদের 1 এর 1 0 তো কাউন্ট করা না করা সেম কথা, তাহলে আমাদের 1 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া? 1 এর সাথে 1 যোগ করলে আবার 0 হয় এবং ক্যারি একটা 1 রয়। এবার দশমিকটা বসে দিতে হবে। এবার দেখো 1 1 1, তিনটা 1 যোগ করলে যোগফল 1, সাথে ক্যারিও থাকে 1। আবার দেখো 1 1 1, তিনটা 1 যোগ করলে হয় 1, ক্যারি থাকে 1। আবার 1 1 1 যোগ করলে হয় 1, ক্যারি থাকে 1। আবার 1 1 1 যোগ করলে হয় 1, ক্যারি থাকে 1। 1 1 1 যোগ করলে হয় 1, ক্যারি থাকে 1। 1 0 বাদ 1, তাহলে দুইটা 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1। এবার তুমি এই 1 এর সাথে দুইটা 0 যোগ করবা, আলটিমেটলি 0টা বাদ দিলে আমার থাকে কত? 1, কোনো ক্যারি নাই। তাহলে ক্যারি নাই মানে কত? 0, আমাদের ক্যারি আমি দিলাম না, আর তাহলে আমাদের দি 0। এবার 1 আর 1 যোগ করলে কত হয়? 0, ক্যারি থাকে 1। এবার এই যে 1, এই 1 এর জন্য এখানে কি সব 0 না? তাহলে আমরা বলতে পারি এই 1 0 0 যোগ করলে 1, আর তো কোনো ক্যারি নেই, তাহলে এটা আমার आंसर, এটা আমার आंसर। এখন তোমাকে आंसरটা কিসে দেখাইতে বলছে? হেক্সাডেসিমালে। অক্টালও বলতে পারে, হেক্সাডেসিমালও বলতে পারে। তাহলে অক্টাল বললে তুমি পয়েন্টের পরে কয় বিট করে নিবা? 3 বিট করে নিবা। যেহেতু হেক্সাডেসিমাল বলছে 4 বিট করে, তাহলে আমি 4 বিট করে নেওয়া শুরু করি। দশমিকের পরে প্রথমে 4 বিট নিব, 1 2 3 4, 4 বিট নিব। তোমরা ডাইরেক্ট এভাবে লিখে দিবা। এরপর আবার 4 বিট, এই যে। এরপর বাম দিকে 4 বিট নিব, 1 2 3 4, আবার 4 1 2 3 4। আবার 4 নেওয়া কি সম্ভব? না। তাহলে আমার কি করতে হবে? সামনে 3টা শূন্য দিয়ে 4 বিট মিলাইতে হবে, তাহলে আমি 4 বিট পেয়ে যাব। তোমরা পরীক্ষা এভাবে করে দিবা, এই যেটা করার পর সামনে শূন্য দিয়ে মিলাই দিলা পরীক্ষায়। তবে লাল কালি ব্যবহার করা যাবে না, নীল কালি ব্যবহার করতে পারো। তবে খুদা লাল নীল দিয়ে স্যারের মন চাঙ্গা করার দরকার নেই, তুমি কালো কলম দিয়ে করবা সবকিছু। এবার আসো, আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, এদের প্রত্যেকটার বাইনারি গুলো লিখতে হবে। তাহলে প্রথমে একটু ডেসিমেল গুলো লিখতে হবে। তাহলে এখন চিন্তা করে দেখো ভাইয়া, 0 0 0 1, তাহলে আমরা তো জানি 1 2 4 8, তাহলে 3টা 0 একটা 1, তাহলে এটা হবে 1। এরপরে 0 1 0 1, তাহলে আমাদের এই যে 0 1 0 1, এর মানে বুঝতে পারতো 4 4 1 5, তাহলে আমার এখানে হবে 5। এরপরে 1 1 1 1, চারটা 1 1 হচ্ছে 15, 15 হচ্ছে আমার আলটিমেটলি এটা কি f, তাহলে আমাদের এটা হচ্ছে f। তোমরা 15 লিখবে না, তোমরা f লিখবে, কারণ হেক্সাডেসিমাল। এরপর হচ্ছে আমার 0 0 0 0 1 1, তাহলে 0 0 1 1, তাহলে 2 1 3, তাহলে এখানে বসবে 3। আর এটা হচ্ছে 1 1 1 0 1 1 1 0, তাহলে 8 4 12 12 দিয়ে 14, তাহলে আমাদের 14। 14 এর জন্য কি বসে? ই বসে। তাহলে আমরা বলতে পারবো, এবার দেখো, তাহলে আমরা বলতে পারবো কি এই দুইটাকে যোগ করলে যে যোগফল হেক্সাডেসিমাল প্রকাশ করতেছি না, তাহলে आंसरটা কত হবে? 1 5। এখানে পয়েন্টটা পয়েন্টের জায়গায় থেকে যাবে, তাহলে 1 5 f পয়েন্ট 3 e, এবং অবশ্যই হেক্সাডেসিমাল লিখে দিতে হবে। এবার বলা এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা?
আমাদের পরীক্ষায় আসে এই ধরনের ম্যাথ, আমাদের পরীক্ষায় এই ধরনের ম্যাথে আসে। ওই কারণে আমি তোমাকে বলবো তোমরা এই ধরনের ম্যাথটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, যে এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। এই ফারজানা ফাহিয়া বললো ফার্স্ট জিরোটা না দিলে হবে কিনা। দেখো ফার্স্ট জিরোটা না দিলে তুমি ক্যালকুলেশন করতে পারছো তো সমস্যা নাই, বাট আমি বলতেছি সকল ধরনের সমস্যা এড়ানোর জন্য। কারণ দেখো অনেকগুলো যখন সংখ্যা থাকে তখন কার সাথে না কাকে নিবা ঝামেলা হয়ে যায়। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি এটা বলবো, তুমি সবসময় বিট সংখ্যা সমান করবো। ওই কারণে আমি শুরুতে শর্ত দিয়ে দিছি, তুমি তোমার বইতে কখনো এই লাইনটা লেখা পাবা না, কোনো বইতে দিছে কোনো বইতে দেয় নাই, বাট আমি বলবো এজ এ আমার স্টুডেন্ট তোমাকে এটা সুন্দর দিতে হবে। মানে তুমি সমান করে ফেলো, সমান করলে ভুল হওয়ার কোনো চান্স নেই। তোমরা যেসব জায়গায় ভুল করো সেগুলো আমি বলতেছি, তোমার বই যে কোথাও যেন ডটেড লাইন টানা আছে না, আমি বলতেছি কেন, কারণ এইসব জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রতি বছর ভুল করে। ওই ভুলগুলো যাতে তোমরা না করো ওই জন্য আগে থেকে সতর্কবার্তা দিচ্ছি। বাসায় প্র্যাকটিস করার সময় এভাবে প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করার সময় দুইটার বিট সংখ্যা সমান রাখো, দেখবা কখনো আর ভুল হবে না। এখানে তো তুমি 3টে শূন্য সামনে না দিলে হইতো, কিন্তু 4 বিট মিলানোর জন্য শূন্য 3টা তুমি দিলা, তাহলে এই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করতে ইজি এবং কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকবে, কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। না দিলে সমস্যা নাই, দিলে আমার ভালো হয়। এই সবার ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার পারবো তো? এই ধরনের ম্যাথ পারবা না? হোমওয়ার্ক থাকবে অনেকগুলা। এই ধরনের ম্যাথ পারবো তো সবাই? এই ধরনের ম্যাথ সবাই পারবা কিনা? ওকে, যদি তোমরা এই ধরনের ম্যাথ পারো দেন আমি সামনের দিকে প্রসিড করি। তবে তার আগে আমি একটু কাজ করি, ছবি তুলে নিই। ওকে, এই তোমরা প্রশ্ন করার সময় প্রি মাইন্ডে প্রশ্ন করবা। ভাইয়া কমেন্টে কি মনে করো, কোনো দরকার নাই রে ভাই, মুখে যা আছে তা প্রশ্ন করবো। হ্যাঁ, প্রশ্ন করবো, আনসার দেওয়ার মতো আমি অবশ্যই আনসার দিব, আর আনসার দেওয়ার মতো যদি না হয় কেন নয় সেটাও আমি ব্যাখ্যা দিব। তো আশা করি তোমরা যে প্রশ্নগুলো করো সবগুলো আনসার দেওয়ার মতোই হবে। এবার আসি, তাহলে আমাদের এটাই গেল। এবার তোমার মনে আসতে পারে ওই যে দেখো আমার, আচ্ছা এখন তুমি নিজে চিন্তা করো, তোমাকে কি বিয়োগ গুণ ভাগ শেখানোর দরকার আছে? না ভাই দরকার নাই, বাট তাও এমসিকিউ তো অনেক সময় চলে আসে। হ্যাঁ চলে আসে, মানে কি নীতিটা যেরকম তুমি বাইনারির ক্ষেত্রে আমাদের যোগের ক্ষেত্রে দেখছিলা, 0 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 0 হয়, ক্যারি আমার 1 হয়। এই ধরনের কোনো কিছু এখানে আছে কিনা, তাহলে আমরা দেখি। আমরা বিয়োগ গুণ ভাগ তিনটা একসাথে বলে দিই। প্রথমত আসো ভাইয়া বিয়োগের ক্ষেত্রে, প্রথম আমরা বিয়োগের ক্ষেত্রে করি। বিয়োগের ক্ষেত্রে কি হবে ভাইয়া? 0 0 একটা থেকে বিয়োগ করব, এরপর আমরা এভাবে দেখাই 0 0 একটা থেকে বিয়োগ করব, 1 1 একটা থেকে একটা বিয়োগ করব, তারপর 1 তার থেকে 0 বিয়োগ করব, তারপর 0 তার থেকে 1 বিয়োগ করব, এরপর আমরা গুণ করব, এরপর আমরা গুণ করব। গুণের ক্ষেত্রেও সেম, আমরা যে কাজটা করব 0 এর সাথে 0 গুণ করব, আমরা 0 এর সাথে 1 গুণ করব, 1 এর সাথে 0 গুণ করব, 1 এর সাথে 1 গুণ করব। আমি আবারও বলতেছি এইগুলো কিন্তু কম্পিউটার ব্যবহার করে না, কম্পিউটার সবকিছু যোগের মাধ্যমে করে, বাট নীতিটা বা ইথিক্সটা তোমাকে জানতে হয়। কেন? এমসিকিউ এর জন্য। তাহলে আমরা দেখলাম, কারণ তুমি তো আর কম্পিউটার না, তুমি তো মানুষ। এরপর আমরা ভাগ করব। ভাগের ক্ষেত্রে আমরা বলবো আমাদের শূন্যকে 0 দ্বারা ভাগ করলে কি হয়, শূন্যকে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 1 কে 0 দ্বারা ভাগ করলে কি হয়, আর আরেকটা হচ্ছে 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়। তো আমরা আসি, এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য জাস্ট মনে রাখতে হবে, এগুলো দিয়ে কোনো ম্যাথ আসে না। বা তবু আমার স্লাইডে আমি কয়েকটা ম্যাথ অ্যাড করছি, বাসা নিজে নিজে দেখে নিতে পারবা, ওই ছোট্টবেলার মতো। আমি তোমাদের স্লাইডটা ক্লাসে শেষে দেখাই দিব। আসো, আমি 0 থেকে 0 বিয়োগ করব। 0 ছিল তাতে 0 বিয়োগ, এবার কিছু ছিল না তাতে কিছু নাই তা বিয়োগ, মানে এক কথায় তোমরা জানো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। 1 থেকে 1 যা ছিল তার থেকে তা বিয়োগ করলে 0 হয়। এবার 1 থেকে 0 বিয়োগ করলে কিছু বিয়োগ করে নেই, মানে 1টা থেকে যাবে। এবার আসো, 0 থেকে 1 তো বিয়োগ করা যায় না, তাহলে আমাকে কি করতে হবে? আমার দেখো, মনে করো আমি যদি বলি 1 0 1 1 0 1 1 0, আমি যখন তোমরা কাজ করবা আমাদের বাইনারি নিয়ে, তখন দেখো এই দুটাকে তুমি একসাথে নিচ্ছ না, এই দুটাকে একসাথে নিচ্ছ না,
এই দুটোকে একসাথে নিচ্ছ না, এই দুটোকে একসাথে নিচ্ছ না। কম্পিউটারের ভাষায় এগুলোর নাম হচ্ছে কলাম বা স্তম্ভ, কলাম বা স্তম্ভ। আর কম্পিউটারের ভাষায় এইদিকে যেগুলো দেখতেছো এটাকে বলা হয় একটা রো বা সারি। তাহলে এটা আমার একটি স্তম্ভ বা কলাম। তোমাদের বইতে লাইনটা লেখা আছে, তোমরা অনেকে বুঝবা না, ওই কারণে আমি বলে দিচ্ছি, কারণ আমাকে ঠিকই পরের ক্লাসে বই পড়ে প্রশ্ন করবা। তাহলে আমার যখন 0 থেকে 1 বিয়োগ করা যায় না, যেমন তুমি মনে করো 8 থেকে 9 বিয়োগ করতে পারতেছ না, তখন তুমি কি করো? তুমি এদিক থেকে 1 ধার করে নাও, ধার করে নিয়ে তারপর বিয়োগ করো, তাই না? ওকে। আর ধার করার জন্য এটা মাইনাস হয়, নেগেটিভ হয়, সেটা আমাদের পরের কথা। বাট আমার কথা হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করা যায় না, কি করতে হবে? ধার করতে হবে। এটা 1 ধার করলাম কার থেকে? তার আগের স্তম্ভ থেকে, তার বামের স্তম্ভ থেকে। তার বামের যে স্তম্ভ, ওই স্তম্ভ বা কলাম থেকে আমি একটা 1 ধার করলাম। এবার 10 মানে ডেসিমেলে 2 না, আর 1 মানে হচ্ছে কি ডেসিমেলে 1। তাহলে 2 থেকে 1 গেলে কি হয়? 1 হয়, এর মানে 1 থাকে। 1টা হচ্ছে তার বিয়োগফল, কিন্তু তুমি তার জন্য একটা আবার কি 1 ধার নিছো না, ওইখানে তোমাকে লিখতে হবে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় এবং সাথে বড় 1 মানে ধার 1। তাহলে আমরা বলতে পারি কি 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় এবং ধার 1 বা বড় করা। ওইখানে তোমার ক্যারি ছিল, এক্সট্রা বা অতিরিক্ত ছিল, এটাকে আমরা বলি ক্যারি। আর যেটা আমার ছিল না কিন্তু আমি নিয়ে আসছি ধার করে, আরেকজন থেকে ধার নিছি, দিস ইজ কল্ড বড় অর ধার। তাহলে আমরা ধার নিলাম। তাহলে আমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো এখানে গুণ, সিম্পল হিসাব। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। এবার ভাগ, 0 কি 0 দ্বারা ভাগ, এটা হচ্ছে অর্থহীন। সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা হচ্ছে, তোমরা ম্যাথমেটিক্সে যখন ক্যালকুলাস করতে যাবা তখন লিমিট নামে একটা অধ্যায় আছে, সেখানে তোমরা এই জিনিসগুলো পাবা, 0 দ্বারা ভাগ করলে কি হয়। বাট আপাতত আমার জানার দরকার নেই, আমাদের জাস্ট মাথায় রাখবো এটা বের করা সম্ভব না, অর্থহীন। 0 কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, কারণ 0/1 মানে 0, তোমরা জানো। আমি সেই জিনিসটা দেখাচ্ছি, 1 কে 0 দ্বারা ভাগ করলে কি হয়? 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার অর্থহীন। আর 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে আমাদের এই রুলস গুলো যা জেনে রাখতে হয়, আর কিছু না। ওই কারণে আমি বলছি, কারণ না হয় তোমাদের বাসায় ঝামেলা হইতে পারে। জাস্ট রুলস গুলো জেনে রাখবা, আর কিছুই না, জাস্ট রুলস গুলা জেনে রাখবা। তাহলে আমরা কিন্তু আবারও বলতেছি, কম্পিউটার সকল কার্যকলাপ সম্পন্ন করবো কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। কম্পিউটার এগুলো কখনো করে না, সে এই কাজগুলো সবগুলো করে যোগের মাধ্যমে। তাহলে যেহেতু সবগুলো যোগের মাধ্যমে করে, আমি সেই যোগটাই শিখবো। ওমা, যোগ তো আমার শিখে শেষ। যেহেতু যোগ শিক্ষা শেষ, এবার আমাকে কি করতে হবে? ওই যোগের ক্ষেত্রে আমরা বলছিলাম, মনে আছে ভাইয়া, যোগ যখন করতে যাব তখন আসবে ভাইয়া চিহ্ন যুক্ত সংখ্যা। কি আসবে? চিহ্ন যুক্ত সংখ্যা। চিহ্ন যুক্ত সংখ্যা যদি আমরা নিই, তাহলে তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি ভাইয়া, একটা ডিভাইস সম্পর্কে জানতে হবে, যার নাম হচ্ছে রেজিস্টার। এবার আসো, এই ওয়ার্ডটা তুমি তোমার বইতে পাবা এবং এটার ডিটেইলস পাবা। কোথায় পাবা ভাইয়া? তোমরা জানো তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার আমরা যেটা পড়াচ্ছি, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে আমাদের পার্ট আছে 2টা, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 হচ্ছে আমাদের কি? পার্ট 1 হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, যেটা আমরা আজকের ক্লাসের পর আগামী ক্লাস করলে শেষ হয়ে যাবে, মানে নেক্সট ফ্রাইডে আমার শেষ হয়ে যাবে। তবে নেক্সট ফ্রাইডে কিন্তু ক্লাস এই গ্রুপে আর হবে না, পেইড গ্রুপে হবে। মানে যারা পেইড গ্রুপে জয়েন থাকবে তারা ক্লাসটা করতে পারবে। আর নেক্সট ফ্রাইডে আমরা সৃজনশীল করাবো, কারণ আমাদের কথা হলো পেইড গ্রুপে আমরা সৃজনশীল করাবো, কারণ হচ্ছে তারা টাকা দিয়ে পড়তে, তাদের একটু বেশি ডিমান্ড আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল সহ করাবো, পরীক্ষা কিভাবে সৃজনশীল আসে, কিন্তু কনসেপ্ট এগুলা। তবে তাও এই কনসেপ্টগুলো সৃজনশীলে কিভাবে কনভার্ট করতে হয়, বা সৃজনশীলে পরীক্ষা কিভাবে আসে, এমসিকিউতে পরীক্ষা কিভাবে আসে, সেই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে এক্সাম্পল সহ দেখাবো, প্রিভিয়াস ইয়ারের বোর্ডে যেগুলো আছে। তো আপাতত আমরা সৃজনশীল করাবো না, আমাদের নেক্সট ক্লাস হবে ওই পেইড গ্রুপে হবে। যারা জয়েন করতেছো, তোমরা জয়েন করলে সেখানে পেয়ে যাবা। আমরা ক্লাস ওইখানে নিব, কারণ 7 তারিখের পর কিন্তু আমাদের এই আগামী শুক্রবার আসতেছে, 7 তারিখের পর, 7 তারিখের আগে পর কিন্তু আমাদের এই গ্রুপের ক্লাস হবে না। এই ডিটেইলস বাবা, আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে 2টা পার্ট আছে, তুমি দেখো প্রথম অংশ, দ্বিতীয় অংশ।
প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, এই পুরো সংখ্যা পদ্ধতি থেকে বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন হয়। মানে আমার আগামী ক্লাসটা পর্যন্ত করলে তুমি 100% কনফার্ম থাকো বোর্ডে একটা সৃজনশীল পুরো পাই গেছো। এরপর আসবে ডিজিটাল ডিভাইস, বিভিন্ন ধরনের লজিক গেট বা এগুলো তোমরা এখনো বুঝবা না। তারপর হচ্ছে ওই জিনিসগুলো আমাকে শিখতে হবে, কাউন্টার, রেজিস্টার। এই রেজিস্টারটা সেখানে ব্যাখ্যা আছে, আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করবো। বাট এখন কথা হচ্ছে এখানে যখন কথাটা বলে দিছে রেজিস্টার একটা ওয়ার্ড বলছে, অনেকের মনটা কিরকম কিরকম বলবে, ভাই রেজিস্টার কি জিনিস, রেজিস্টার কি জিনিস, রেজিস্টার কি জিনিস। হ্যাঁ আমি তো রেজিস্ট্রেশন করছি কিন্তু রেজিস্টার বুঝি নাই না। তাহলে আমি একটু করে হালকা করে বলবো এটা কি জিনিস, তবে ডিটেলস পড়বো কোথায়, আমরা ডিজিটাল ডিভাইসে পড়বো। ডিজিটাল ডিভাইসে গেলে আমরা এই পুরো জিনিসটা পড়বো। এই পুরো জিনিসটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, বাট আমাদের কাজে লাগবে। তবে আমরা এমনভাবে বুঝাবো কারও কোনো সমস্যা হবে না, কারণ আইসিটি আসলে সায়েন্সেরই সাবজেক্ট বলা যায়, ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট। কিন্তু ওই দেখা যায় বিশেষ করে আমাদের এখন কমার্স আর সবাইকে পড়তে হয়, কারণ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পড়তে হয়। এখন আসো রেজিস্টার কি, তুমি বলো না, সিম্পল হচ্ছে তুমি বলো না ভাইয়া আমি একজন থেকে একটা ছবি নিছি, ছবিটা কতটুকু, ছবিটা 5 MB মানে 5 মেগাবাইট। এই বাইটকে শেষ পর্যন্ত তুমি বিটে কনভার্ট করতে পারবে কিনা, অনেকগুলো বিট হবে না। তাহলে তুমি 5 MB একটা ছবি নিছো, আচ্ছা বলো তো তোমার ফোনের মেমোরিতে জায়গা খালি না থাকলে তুমি এই 5 MB ছবিটা নিতে পারবা না, বলবে স্টোরেজ ফুল। নাও ইউ শুড বি কুল। কেন তুমি ছবি নিতে পারবা না, হট হইলে হবে না, কারণ তোমার এখানে জায়গা নাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই 5 MB জায়গা খালি করে তারপর নিতে হবে। এই যে 5 MB জায়গা মানে হচ্ছে একটি স্টোরেজ। কি স্টোরেজ? আমরা মোবাইল ফোন বলো, কম্পিউটার বলো, যে কোনো ডিভাইসের মধ্যে একটি স্টোরেজ থাকে। আমরা কম্পিউটারে থাকে একটা হার্ড ডিস্ক, ফোনের মধ্যেও থাকে, আমরা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারি। এগুলো আমরা কি করি, স্টোরেজ। এগুলো হচ্ছে একটি স্টোরেজ ডিভাইস। এখন সে কিন্তু স্টোর করে এমবি আকারে না, যে কোনো কিছু এই স্টোরেজ সে কি আকারে করে, বিট আকারে। এবার দেখো তুমি 1 জিবির একটা মুভি তোমার ফোনে নিলা, হাজার হাজার বিট হয়ে গেল। এই যে বিট হয়ে গেল সে কিন্তু বিট আকারেই নেয়, ওই কম্পিউটার যে ট্রান্সফার করে সে বিট আকারে ট্রান্সফার করে। তাহলে বিট আকারে যদি ট্রান্সফার করে এরকম, এই বিট আকারে ট্রান্সফার করে না, একই বিট যে জমা রাখে সে হলো রেজিস্টার। এর মানে একটা রেজিস্টার কয়টা বিট জমা রাখতে পারে, একটা। তাহলে আমরা বলতে পারি রেজিস্টার কি, রেজিস্টার আর কিছুই না, একটা স্টোরেজ ডিভাইস। মানে একবারে ছোট্ট, একেবারে ক্ষুদ্র একটা মেমোরির ভিতরে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের রেজিস্টার আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা বর্তনী বা সার্কিট বলে আমরা, যেটা কি করতে পারে, একটা বিট কি করতে পারে, স্টোর করতে পারে। স্টোর একটা বিট বা বাইনারি ডিজিট কি করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে, জমা রাখতে পারে। তাহলে কম্পিউটার জমা রাখে কি আকারে, বিট আকারে। একটা বিট যে স্টোর করে তার নাম কি, রেজিস্টার। তাহলে বলো তো দেখি, সবাই কমেন্ট করো, 4 বিট রেজিস্টার, 4 বিট রেজিস্টার। তুমি 4 বিট রেজিস্টার দিয়ে কয় বিট জমা রাখতে পারবা, 4 বিট রেজিস্টার দিয়ে তুমি কয় বিট জমা রাখতে পারবা, মানে আমার 4 বিট রেজিস্টার দিয়ে তো আমি 4 বিটই জমা রাখতে পারবো, যেহেতু 4 বিট বলে দিয়েছি। এখন আমার কথা হচ্ছে 4 বিট রেজিস্টারের জন্য কয়টা রেজিস্টার লাগবে, মানে কয়টা রেজিস্টার তোমাকে দিলে তুমি 4 বিট রেজিস্টার বানাতে পারো, দেখি বলো তো। 4 বিট জমা রাখার জন্য তোমার কয়টা রেজিস্টার লাগবে, 4 বিট জমা রাখার জন্য দেখি তোমরা বলো তোমার কয়টা রেজিস্টার লাগবে। তুমি 4 বিট জমা রাখতে চাচ্ছ, তোমার কয়টা রেজিস্টার লাগবে একটু বলো তো। সবাই রেসপন্স করবা, হ্যাঁ। আমি কিন্তু এটা খুবই সংক্ষেপে বলতেছি, কেউ বলবে না, এখানে এসে কেউ বলে না। বাট আমার কথা হচ্ছে আমার একটা ইথিক্স আছে, সেটা হচ্ছে কিসের পর কি পড়বো, এবং তোমার আগে তোমার বইটা আমি পড়ি, তুমি বইতে কোন ওয়ার্ডটা পরে পাবা বাট এখন বুঝবা না, ওইটা আমি আগে থেকে জেনে রাখি। যেমন তোমার বইতে আমি দেখছি রেজিস্টার ওয়ার্ডটা আছে, বাট তোমরা বুঝবা না, ওই কারণে আমি আগে বলে দিচ্ছি। কিন্তু তোমার বইতে তুমি রেজিস্টার পাবা না, বাট বলেই দিবে রেজিস্টারের মাধ্যমে জমা করে 4টা। তাহলে আমরা রেজিস্টারের মেইন থিম পাবো কোথায়, ওই ডিজিটাল ডিভাইসে। তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নাই, জাস্ট এখন জেনে গেলা রেজিস্টার এমন একটা জিনিস, সে 1 বিট জমা রাখতে পারে। তাহলে
যদি 4 বিট রেজিস্টার হয় তাহলে কয়টা লাগবে? 4টা। এরকম 8টা হলে সে 8 বিট জমা রাখতে পারবে, 16টা হলে সে 16 বিট জমা রাখতে পারে। এবং রেজিস্টারের বিটগুলো এরকম হয়, কিরকম? 4, 8, 16, 32, 64, হ্যাঁ 64, তারপর হচ্ছে 128, হ্যাঁ 128, হ্যাঁ এরকম হয়। তাহলে আমাদের এরকম যে হয়, এটা হওয়ার অবশ্যই আমাদের কি আছে? কারণ আছে। তারপর 256 হয়, 512 হয়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখিও, বাজারে মোবাইল ফোন বা ল্যাপটপ কিনতে গেলে তোমার দেখবা এই ধরনের সংখ্যাগুলো তোমরা ফেস করো। কারণ কম্পিউটার কোন ইথিক্স মেনটেন করে? বাইনারি ইথিক্স বা বাইনারি নীতি। 4 মানে হচ্ছে 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার। এর মানে রেজিস্টার 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে, 16, 32, 64, এর বাইরে কিন্তু হয় না। সাধারণত স্পেশাল কেস ভিন্ন। তাহলে সাধারণত রেজিস্টার 4, 8, 16 4 দিয়ে শুরু হয়, কিন্তু 2 দিয়ে না, 4 দিয়ে। 4, 8, 16, 32, 64, 128, 256, 512 এরকম রেজিস্টার হয়। তাহলে তুমি কত বিট রেজিস্টার ইউজ করবা সেই অনুযায়ী তোমার ক্যালকুলেশন হবে। তাহলে আশা করি তোমরা বুঝছো রেজিস্টারের কাজ কি এবং রেজিস্টার কি করে। এবার তাহলে একটা 8 বিট রেজিস্টার মানে তার মধ্যে জায়গা কতটুকু আছে? 8 বিট জায়গা খালি আছে। একটা 16 বিট রেজিস্টার মানে তার মধ্যে 16 বিট জায়গা খালি আছে। 32 বিট রেজিস্টার মানে তার মধ্যে 32 বিট জায়গা খালি আছে। এর মানে সে 32 বিট পর্যন্ত স্টোর করতে পারবে, এর বেশি পারবে না। বাট এর কম হলে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তোমার জায়গায় খালি হলো, সমস্যা তো নাই। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো তো ভাই, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এবার আসো আমরা তাহলে এতটুকু পর্যন্ত আমরা রেজিস্টার হালকা বেসিক দিলাম, হ্যাঁ এইচবি মানে হচ্ছে হালকা বেসিক। এবার আসো ভাইয়া, আমরা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা একটা কাজ করব। সেই কাজটা কি? আমরা যে কাজটা করব এবার শিখব চিহ্নযুক্ত সংখ্যা। কি শিখব? চিহ্নযুক্ত সংখ্যা। এই চিহ্নযুক্ত সংখ্যা তুমি যখন শিখতে গেলা, সবার প্রথমে বিজ্ঞানীরা আবিষ্কার করলো হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যার জন্য যে পদ্ধতি আবিষ্কার করলো। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন এর মানে নাম দেখে বোঝা যাচ্ছে এটার গঠনের প্রকৃত মানটাই থাকবে। এর মানে তার প্রকৃত মানটা আসলে দেখতে যেমন তেমনই থাকবে, তেমন রেখে এটা আমার কাজ করে। তাহলে এটা তাকে চেঞ্জ করে না, মানে লুকিং চেঞ্জ করে না। ফর এক্সাম্পল, তুমি মেকআপ দিয়ে 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 একবার লুকিং চেঞ্জ করে ফেলছো। এখন মেকআপ দিয়ে যখন লুকিং চেঞ্জ করে ফেলছে, সিনার আর উপায় নেই। বাট এটা আমার সেই কাজটা করে না। মেকআপ দেয় না, হালকা মেকআপ দেয়, দেন হালকা মনে করো মুখ ধুলে একটু পেন লাগালে এরকম। বাট হাই লেভেলের মেকআপ করে চেহারা চেঞ্জ করে ফেলে না। তাহলে এটা হচ্ছে সেই প্রকৃত মান গঠন, মানে তুমি তোমার মতো হালকা মেকআপ করছো। এবার আসি, বলো যে হালকা মেকআপে কাজ হয় না, কি লাগবে? আর একটু কড়া লাগবে। কেমন মেকআপ? কড়া মেকআপ। তাহলে তার জন্য তারা বের করলো, এই তোমরা আবার মাথায় নিও না জিনিসগুলো, হ্যাঁ মানে পড়াশোনা মাথায় নিবা, জিনিসটা হচ্ছে কি বলে রাগ কইরো না আবার, হ্যাঁ। এবার আসো একের পরিপূরক। জাস্ট আমি আমার পুরো ক্লাসটা পানি, হ্যাঁ পানি পান হিসেবে নিবা। তাহলে এবার হচ্ছে একের পরিপূরক। ওমা, একের পরিপূরক করলো, মেকআপটা একটু দিল, তাও ভাই ঝামেলা হয়ে যায়, হচ্ছে না। না হইলে কি হয়েছে? পার্লার তো আছে। এবার সে পার্লারে যাইয়া ওই পার্লারে দিয়ে কি করছে, যেটা আছে তার উপর আরেকটা দিছে। বুঝো না এই কথাটা? আমার কিন্তু কথাগুলোর মধ্যে লজিক আছে, তুমি আস্তে আস্তে পাবা। সে যেমন ছিল তেমন নাকি হালকা মেকআপ করছে, হচ্ছে না, আর একটু গাঢ় করলো, চেঞ্জ হয়ে গেল, বাট তাও হচ্ছে না। এবার যেটা চেঞ্জ হইলো তার উপর পার্লারে দিয়ে আষ্ট করলো। এর মানে কি? এবার না হওয়ার কোনো চান্স নাই। তাকে আমরা বলতেছি 2 এর পরিপূরক। অনেক সময় এগুলা ইংলিশে চলে আসে, তখন এটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর আরেকটা হচ্ছে টুইস কমপ্লিমেন্ট। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুইস কমপ্লিমেন্ট। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, চিহ্নযুক্ত সংখ্যা আমাদের যখন আসলো, প্রথমে আমরা ব্যবহার করতে লাগলাম প্রকৃত মান গঠন, কিন্তু আমার এটা ব্যর্থ।
এই ব্যর্থতাকে আমাদের সফলতার জন্ম দিতে সে আরো কিছু মেকআপ করা শুরু করলো। সেই মেকআপ যখন করলো তখন দেখলো সে তখনও ব্যর্থ। এবার ব্যর্থ হয়ে সে চিন্তা করলো আমার মেকআপ আমারই থাক, তার সাথে কিছু আমার পার্লার যাক। এরপরে সে তার মেকআপ যেগুলো আছে সেগুলোর সাথে পার্লারে যে আরো একটু এক্সট্রা দিল, তখন আমার এই জিনিসটা কার্যকর হলো। এবং কম্পিউটার বললে আই লাইক দিস, আই লাইক দিস, আই লাইক দিস, দিস ইজ মাই ফেভারিট। সুন্দর না? তাহলে আমাদের এটা হচ্ছে কম্পিউটার আসলে ব্যবহার করে এবং বর্তমান জগতেও ব্যবহার করে। বর্তমানে কিন্তু এটার অনেক ভ্যালু। তাহলে আমরা বলতে পারি কম্পিউটার কোন পদ্ধতি ব্যবহার করে, তাহলে মনে থাকবে তো আজীবন কম্পিউটার কোন পদ্ধতিতে যোগ করে 2 এর পরিপূরক। ওই কারণে পরীক্ষায় ম্যাথ কখনো এটা দিয়েও আসে না, এটা দিয়েও আসে না, এটা দিয়ে আসে, কারণ আমাদের কম্পিউটার এগুলো অ্যাপ্লাই করে না। বর্তমানে অনেক আগে ব্যবহার করতো, বর্তমানে ব্যবহার করে 2 এর পরিপূরক। তাহলে কম্পিউটার কোন পদ্ধতি ব্যবহার করে? 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে সে এই কাজগুলা করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, 3টা পদ্ধতি একটু মনে রাখতে হবে। এবার আমরা একটা একটা করে দেখাবো। এবার আসো ভাইয়া, আমরা যে কাজটা করব, প্রথমে আমি প্রকৃত মান গঠনটা একেবারে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার পর তার থেকে আমি একটা রেঞ্জ দেখাবো, পাল্লা দেখাবো, সেটা আমার লাগবে। এবারে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক একেবারে সংক্ষেপে বলবো, মানে শর্টকাট মেথডটা বলবো। হ্যাঁ, শর্টকাট মেথড বলবো। আগামী ক্লাসে ডিটেইলস বলে তার সাথে ম্যাথ করাই ফেলবো, কারণ আজকে হচ্ছে জাস্ট মাথার ভিতর ঢুকাই দিব, আগামী ক্লাসে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব। হ্যাঁ, ওকে। এবার আসো, তাহলে প্রথমত আসি প্রকৃত মান গঠন। আমি একটা কথা বলে রাখি, তুমি চিহ্নযুক্ত সংখ্যা যখনই আসবা, চিহ্নযুক্ত সংখ্যা যখনই চিন্তা করবা, তখনই তোমার মাথায় ঘুরবে রেজিস্টারের কথা। কারণ আমাকে তো এই কাজগুলো করতে হলে তাদেরকে স্টোর করতে হবে। স্টোর করবে কে? রেজিস্টার। এন্ড রেজিস্টারের বিট কয়টা আছে? 4, 8, 16, 32, 64। তো আমাদের এরকম ভাবে ব্যবহার করতে হবে। তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি 8 আর 16, মানে আমাদের সিলেবাস অনুযায়ী, রিয়েল লাইফে না। রিয়েল লাইফে তো আরো বেশি। আমরা 8 আর 16 আমাদের সিলেবাস সবচেয়ে বেশি ব্যবহার করবো, আর সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে 8টা, আমাদের 8 বিট। তাহলে পরীক্ষায় যত বিট বলবে তত বিটটা তোমাকে ব্যবহার করতে হবে। কিছু না বললে তুমি 8 বিট ধরে নিবা, কিছু বললে তুমি হচ্ছে যেটা বলবে সেটা দিয়ে করবা। এবার আসো চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে আমাদের রেজিস্টার লাগবে না। ওকে, আমাদের এখন দেখো আমরা প্রথমে কোনটা করতেছি ভাইয়া? আমরা করতেছি প্রকৃত মান গঠন। কোনটা করতেছি? প্রকৃত মান গঠন। এই প্রকৃত মান গঠনে আমাদের এটা অনেকগুলো বিট হতে পারে। আমরা দেখাচ্ছি, মনে করো 8 বিটের 16 বিট। এখানে মনে করো 2টা ভাগে ভাগ করলাম, টোটাল কয় বিট? 8 বিট। এখানে থাকবে 1 বিট, বাকি 7 বিট হচ্ছে এখানে। টোটাল কয় বিট? টোটাল 8 বিট। আর 16 বিটটা যদি দেখাই, এখানে থাকবে 1 বিট, বাকি কয়টা? 15 বিট। একইভাবে 32 বিটের ক্ষেত্রে একটা এখানে, বাকি 31টা এখানে। এখন একটু খেয়াল করো কোনটার পারপাস কি। এই যে আমার এখানে 1 বিট থাকে, এই 1 বিট মানে কি? একটা বাইনারি ডিজিট, সেটা 0 হতে পারে, 1ও হতে পারে। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের চিহ্ন বিট। কোন বিট বলি? চিহ্ন বিট। এটাকে আমরা বলি চিহ্ন বিট। তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এটাকে বলতেছি চিহ্ন বিট। তাহলে এই চিহ্ন বিট কি করে? এই চিহ্ন বিট তোমাকে চিহ্ন নির্দেশ করে, ওই যে চিহ্নযুক্ত সংখ্যা, মানে ধনাত্মক নাকি ঋণাত্মক। এবার আসো, এই যে চিহ্ন করতেছ, তার থেকে তুমি এটা করে ফেলবা চিহ্ন ভিন্ন। এখান থেকে তোমাকে আমি বলে রাখি, চিহ্ন বিট 2 ধরনের হতে পারে, হয় 0 অথবা 1। চিহ্ন বিট মানে হচ্ছে একেবারে সর্ববামের বিট, সর্ববাম, বাম বাম বাম, সবচেয়ে বাম দিকের বিট। তাহলে এই চিহ্ন বিট যদি 0 হয়, তুমি সাথে সাথে বলবা সেটা হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। কেমন সংখ্যা? ধনাত্মক। আর চিহ্ন বিট যদি 1 হয়, সাথে সাথে তুমি বলবা সেটা হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা। তাহলে চিহ্ন বিট 0 মানে এটা কোন ধরনের সংখ্যা? ধনাত্মক সংখ্যা। আর চিহ্ন বিট 1 মানে কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। এই একটা বিট সে কার জন্য ব্যবহার করে? চিহ্নের জন্য। যত বিটেরই ব্যবহার করো, সবচেয়ে বামেরটা, 4 বিট ব্যবহার করলে সবচেয়ে বামেরটা চিহ্ন বিট,
আর ডান দিকে 3টা হচ্ছে মানের জন্য। এই বাকি যেগুলো এগুলো হচ্ছে কি মানের জন্য। এবার সংখ্যাটার মান পাবো এখান থেকে আমরা কি পাবো মান পাবো। তাহলে মানের জন্য হচ্ছে এগুলা, তাহলে এগুলো হচ্ছে মানের জন্য, এগুলো হচ্ছে মানের জন্য একটা বিট চিহ্নের জন্য। তাহলে আমরা বলতে পারি 8 বিটের মধ্যে প্রকৃত মান গঠন আমি কয়টা ব্যবহার করতে পারি? 8 বিটের মধ্যে আমি ব্যবহার করতে পারি 7টা। আরেকটা হচ্ছে চিহ্নের জন্য। 16 বিটের মধ্যে ব্যবহার করতে পারি কয়টা? 15টা। আরেকটা হচ্ছে চিহ্নের জন্য। তাহলে বলো তো 64 বিটের মধ্যে কয়টা আমি ব্যবহার করতে পারবো? দেখি কমেন্টে বলো। 64 বিটের মধ্যে কয়টা বিট আমি ব্যবহার করতে পারবো? কমেন্টে দেখি বলো, কমেন্টে একটু বলো 64 বিটের মধ্যে কোনটা আমি ব্যবহার করতে পারবো? কমেন্টে একটু বলো দেখি। 64 বিটের মধ্যে কোনটা কয়টা আমরা ব্যবহার করতে পারবো? কয়টা বলছি, কয়টা ব্যবহার করতে পারবো? 64 বিটের মধ্যে কয়টা আমরা ব্যবহার করতে পারবো একটু বলো। এই তো সবাই ঠিক আনসার দিচ্ছে। তাহলে 64 বিটের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো কয়টা? 63টা। তাহলে আমরা ওই সবচেয়ে বামের যে একটা আছে দেখো চিহ্ন বিট, তাহলে কোন পাশেরটা, ডানেরটা না বামেরটা? আন্দাজে বললে হবে না, সবচেয়ে ডান, এটা হচ্ছে ডান দিক। এই দেখো আমি দাঁড়ায় আছি, দিস ইজ আওয়ার ডান, দিস ইজ আমার বাম। এই ডান বাম বুঝতেছো তো, ডান হাত আর বাম হাত বুঝো তো। তাহলে দিস ইজ আওয়ার ডান, দিস ইজ আওয়ার বাম। তাহলে তুমি খাতার দিকে তাকাইলে ডান দিকেরটা এটা ডান, এটা বাম। তুমি বাম দিকে সর্ববামের যেটা সেটা হচ্ছে চিহ্নবিট। এই বলো চিহ্নবিট ডানে থাকে না বামে থাকে? চিহ্নবিট ডানে না বামে? তাহলে চিহ্নবিট ডান দিকে থাকে না বাম দিকে থাকে? তাহলে বলো, এটা তো অনেক কনফিউজ হয়ে যায়। চিহ্নবিট সবসময় বাম দিকে থাকে। চিহ্নবিট কোন দিকে থাকে বলো, বলো কমেন্টে বলো শুনি, চিহ্নবিট কোন দিকে থাকে? এবার আসো, তাহলে আমরা এখন যে কাজটা করবো, আমরা কোন পদ্ধতি করতেছি? প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন যদি করি, এবার আমরা করব তাহলে +10 -10। আমরা কয় বিট রেজিস্টার ব্যবহার করব? 8 বিট রেজিস্টার। হয়তো তোমাদের উপরে মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটু নিচে করে লিখি। প্রকৃত মান গঠন কয় বিট রেজিস্টার? 8 বিট রেজিস্টার। এর মানে 8 বিট রেজিস্টারে কয় বিট জায়গা আছে? 8 বিট জায়গা আছে। তাহলে 8 বিটের মধ্যে 1 বিট চিহ্ন বিট, 7 বিট মানের জন্য। তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, তুমি প্রথমে এখানে কাজ করো। কি কাজ ভাইয়া? 8 বিট না? তাহলে আমরা কাজ করে ফেলি। 1 2 3 4 5 6 7 8। এখানেও সেম কাজটা করে ফেলি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 8টা কেন নিলাম? কারণ 8 বিট, এর মানে 8টা জায়গা আছে। তার মধ্যে সবচেয়ে বামের যেটা, এই সবচেয়ে বামের এটাকে আমরা বলি কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের ভাই সেই কাঙ্ক্ষিত চিহ্ন বিট। চিহ্ন, এই চিহ্ন বিট দিলাম 0। এমনি কোন ধরনের সংখ্যা? ধনাত্মক। চিহ্ন বিট দিলাম 1, কোন ধরনের সংখ্যা? ধনাত্মক। এবার আসো ভাইয়া, আমার 10, এই 10-এর বাইনারি কত? 1 2 4 8। তো আমরা জানি 8 আর 2 মিলে 10, এর মানে 10 10। এবার তুমি একটু খেয়াল করো, তোমার আছে কয়টা? দেখো তোমার 10 সংখ্যাটার মধ্যে বিট যদিও 4টা, বাট তোমার বিট খালি আছে কয়টা? 8টা। তুমি বলো 10টা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? 10 মান হচ্ছে তার বাইনারি 1010। পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে বলো 10-এর মধ্যে বিট আছে কয়টা? দেখি সবাই কমেন্টে বলো 10-এর মধ্যে বিট আছে কয়টা? তোমরা প্রশ্ন করো, আমি আনসার দিব। দেখো না, আমি প্রশ্ন করব, তোমরা আনসার দিবা। তাহলে একটু করো, একটু তাড়াতাড়ি আমি শেষ করে দিব, আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। তাহলে বলো তো 10-এর মধ্যে বিট আছে কয়টা? এই ভাই বলো না 10-এর মধ্যে বিট আছে কয়টা? এই বলে পেলো 10-এর মধ্যে বিট আছে কয়টা?
10-এর মধ্যে বিট আছে কয়টা? অনেক কনফিউজ হয়ে যাচ্ছ। এই 10 যেটা বলতেছি এটা হচ্ছে ডেসিমাল 10। ডেসিমাল 10-এর মধ্যে বিট আছে কয়টা? পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখে অনেকে মনে করতেছে এটা বাইনারি। এটা বাইনারি না, নিচে আমার 10। আমি ওই ডেসিমাল 10-এর কথা বলতেছি। ডেসিমাল 10, বাইনারি 10 না, বাইনারি 10 না, ডেসিমাল 10। তাহলে ডেসিমাল 10, এই 10-এর মধ্যে বিট আছে কয়টা? দেখি পরীক্ষার প্রশ্ন এরকম হবে ভাই। ওমা 10 ভাই, একটা দুইটা খাইছো ধরা। আনসার 2 না। ডেসিমাল 10-এর মধ্যে বিট আছে কয়টা বলো তো? ডেসিমাল 10-এর মধ্যে বিট আছে কয়টা? দেখি আমার হঠাৎ করে মাথায় আসছে এই জিনিসটা। ডেসিমাল 10-এর মধ্যে বিট আছে কয়টা বলো দেখি, কয়জনে পারো। দেখো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তো হয়, কনফিউজড হয়ে যাবা। বেসিক ক্লিয়ার রাখো, কনফিউশনের কারণ নাই। 4টা 2টা 10টা, দেখি কে কি বলে। বলতে থাকো সবাই, বলতে থাকো। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। কেউ এভাবে বলবে না, কেউ এভাবে বলবে না তোমারে। আমি হচ্ছে এমনভাবে পড়াচ্ছি তোমার এমসিকিউতে আটকানোর কোনো সুযোগ থাকবে না, কারণ আমি ডিপে যাই পড়াচ্ছি। 10-এর মধ্যে বিট আছে কয়টা? 10-এর মধ্যে বিট আছে কয়টা? দেখো ম্যাক্সিমাম ভুল করতেছো, আমি বুঝছিলাম তোমরা ভুল করবে এই জায়গায়। আচ্ছা আসো ভাইয়া, বিট কথাটার পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। আমি যে 10 বলতেছি, 10-এর মধ্যে একটা 1 আছে একটা 0 আছে, এটা কি বাইনারি? না, এই 1 আর 0 হচ্ছে ডেসিমেলের 10, ডেসিমেলের 10, ডেসিমেলের 10। এই ডেসিমালের 10 হওয়ার কারণে এদেরকে তুমি বিট বলতে পারবা না। আমি বাইনারির 10 কে বিট বলতে পারবো, কারণ বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট ডেসিমেলে 0 1 2 3 4 5 6 7 8 9 আছে। এরা সবাই কি ডেসিমাল। এই 0 ডেসিমাল, 1 ডেসিমাল, 2 ডেসিমাল। আর বাইনারিতে শুধু 0 1 আছে, এরাই হচ্ছে আমার বিট। এটাকে বিট বলবো। তাহলে এখানে দেখো তো বাইনারি ডিজিট তো 10 তো বাইনারি না, তাকে বাইনারিতে রূপান্তর করলাম। বাইনারিতে রূপান্তর করলে কি পাচ্ছি? 1010। এর মানে 1010, তার মধ্যে বিট কয়টা? 4 বিট। তাহলে যারা অন্য কিছু আনসার বলতো তাদের ভুল। তোমাকে বিট বলতে হলে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করে পেলাম 1010, দ্যাট মিন্স আমার 10 হচ্ছে 10 বিটের, সরি 4 বিটের। 10 আমাদের 10টাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, কারণ সে আমাদের বাইনারি না। তাকে বাইনারিতে রূপান্তর পর সে 4 বিট হলো, দ্যাট মিন্স আমরা বলতে পারি 10 হচ্ছে 4 বিটের একটা সংখ্যা। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? এবার তোমরা বলো তো, আমার এখানে জায়গা খালি আছে কয় বিট? 7 বিট আছে। আমার কয় বিট? 4 বিট। তাহলে আমার টোটাল কয় বিট লাগবে? 7 বিট লাগবে। তাহলে আমার এখানে লাগবে 7 বিট, আছে আমার 4 বিট। 1010 এই 4টা আছে। তাহলে আমি 7টা বানানোর জন্য অতিরিক্ত শূন্য দিব না? এখন বলো তো, অতিরিক্ত শূন্য কি, অতিরিক্ত 3টে শূন্য কি ডান দিকে দিব না বাম দিকে দিব? তাহলে বলো, আছে 4টা, লাগবে 7টা, তাহলে অতিরিক্ত 3টে শূন্য ডান দিকে দিব না বাম দিকে দিব? বলো, অতিরিক্ত 3টে শূন্য ডান দিকে দিব না বাম দিকে দিব? সবাই কমেন্ট করো, কমেন্ট করো। অতিরিক্ত 3টে শূন্য ডান দিকে দিব না বাম দিকে দিব? অতিরিক্ত 3টে শূন্য ডান দিকে দিব না বাম দিকে দিব? দেখি বলো। এক্স্যাক্টলি বাম দিকে দিব। কেন বাম দিকে দিব? কারণ আমার পূর্ণ সংখ্যার বামে শূন্য দিলে আমাদের পূর্ণ হয়। মানে পূর্ণ আর পূর্ণ সেম কথা নয়। যদি তুমি বামে শূন্য দাও সেটা পূর্ণ হয়, মানে আমাদের পূর্ণ মানে ভালো কাজ। তাহলে সামনে শূন্য দিলে কোনো সমস্যা নাই। এবার দেখো এখানে কয় বিট? 1 2 3 4 5 6 7 বিট। আমি গুনে গুনে 7 বিট বলতেছি, এটা কিন্তু বাইনারি, ওই কারণে এদেরকে বসাই দাও। তাহলে তুমি কিভাবে বসাবা? এখানে বসাবো এভাবে। তোমার ছিল প্রকৃতপক্ষে 4 বিট, সেটা তুমি সর্বডানে বসাবো। 1 0 1 0, বা আমরা লাল কালি দিয়ে লিখি, যেহেতু ওইটাও লাল কালি লিখছি, মিশে যাবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে দেখো আমার প্রকৃত ছিল 1 0 1 0, বসাই দিলাম 1 0 1 0। বাকি জায়গাটা খালি আছে, যেটা খালি থাকা যাবে না, 0 0 0 0 0 0।
এই দিকে যে শূন্যটা, এই শূন্যর মিনিং হচ্ছে এটা ধনাত্মক, এই দিকের ওয়ানটার মিনিং হচ্ছে সে ঋণাত্মক। তাহলে এটা দ্বারা মিন করে 10, এটা দ্বারা মিন করে 10। তাহলে এই 10টা হচ্ছে ধনাত্মক 10, এই 10টা হচ্ছে ঋণাত্মক 10। এটা হচ্ছে প্রকৃত মান গঠন। দেখো সে দেখতে যেমন, তার চেহারাটা এখানে এরকম আছে, কোনো মেকআপ নাই, কোনো মেকআপ নাই, খালি হালকা লিপস্টিক লাগাইছে, 0 আর 1 বানাইছে। মানে বুঝো না, তুমি ছেলে না মেয়ে সেটা ডিপেন্ড করে তুমি লিপস্টিক লাগাইছো কি লাগাও নাই তার উপর, ঠিক না? এই ঠিক তো। তাহলে আমি তো লিপস্টিক লাগাইনি, এর মানে পোলা। তুমি লিপস্টিক লাগাইছো মাইয়া, তাহলে আমরা বলতে পারবো এখানে শূন্য মানে লাগাইনি, মানে আমরা বলতে পারি ধনাত্মক, এভরি ম্যান ইজ পজিটিভ। আর আমাদের এখানে 1 আছে, এবার লিপস্টিক লাগাইছি, লাগাইছি মানে কি নেগেটিভ, এভরি উইমেন আর নেগেটিভ। তাহলে আমরা বলতে পারবো জাস্ট ফর ফান। তাহলে আসো, যেহেতু ছেলে ছেলের দিকে এটা টান থাকবে, হ্যাঁ, তবু অন্য হবে না, মানে এই যে মানবিক দিক থেকে। তাহলে আসো শূন্য, এই শূন্যটা ধনাত্মক, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে +10 এর প্রকৃত মান গঠন, এটা হচ্ছে -10 এর প্রকৃত মান গঠন। +10 এর প্রকৃত মান গঠন, -10 এর প্রকৃত মান গঠন। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা? এখন যে কোনো ধরনের সংখ্যা তোমরা করতে পারবা তো? এই সবাই পারবা কিনা বলো? এবার যে কোনো সংখ্যা দিলে, যে কোনো সংখ্যা দিলে পারবা তো? যে কোনো সংখ্যা যদি আমি দিই পারবা তো? বলো তো, যে কোনো সংখ্যা দিলে আমরা এভাবে করতে পারবো না? এবার আমি যদি তোমাকে বলতাম 8 বিট না ব্যবহার করে 16 বিট ব্যবহার করো, তখন তুমি কি করতা? 16টা গড় করতা, সর্ববামে 0 আর 1 দিতা, ডান দিকে 4টা 10 দিতা। যেহেতু জায়গা 15টা, মানে 16 বিট হইলে তো সেখানে 15টা জায়গা খালি, 15টা জায়গা খালি হলে তুমি ডান দিকে 4টা দেওয়ার পরে আরো 9টা খালি, ওই 9টা জায়গায় 9টা শূন্য দিবা। তাহলে তোমার কয় বিট বলছে সেটা হচ্ছে ফ্যাক্ট। এবার কখনো দেখো এখানে মানের জন্য কয় বিট আছে? 7 বিট। এমন একটা সংখ্যা আমি নিলাম যে সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলে 7 বিটের থেকে বেশি হয়ে যায়, মনে করো 8 বিট হয়ে যায়। তাহলে যে আমার 8 বিট হয়ে যায়, এখন কি তুমি তাকে এখানে রাখতে পারবা না? কারণ এখানে মানের জন্য আছে 7 বিট, এর মানে তখন আমার 16 বিট রেজিস্টার ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই। তুমি হবে 8টা হচ্ছে না 9 বিট রেজিস্টার ব্যবহার করে, এরকম না, রেজিস্টার হচ্ছে 8 এর পরে 16। তাহলে আমরা বলতে পারবো কি, আমাকে তখন 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে যদি সংখ্যাটাকে বাইনারিতে প্রকাশ করলে তার লেন্থ বা দৈর্ঘ্যটা যদি 7 এর থেকে বেশি হয়ে যায়। যদি 7 এর থেকে, যেহেতু জায়গা আছে 7টা, 7 এর বেশি তো সে নিতে পারবে না, 7 এর থেকে বেশি হলে তখন আমি আর এটা ব্যবহার করব না, 16 বিট রেজিস্টার ব্যবহার করব। এবার তাহলে এতটুকু বুঝছি। এবার আসো আমাদের একটা যে কি বলে, এই ধরনের একটা প্রশ্ন আসে, আমরা করাই দিই। যেহেতু প্রশ্নটা আসে, আমাদের একটু অল্প একটু টাইম নিয়ে আমরা করাই ফেলি প্রশ্নটা। হ্যাঁ, আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, এটা তোমরা আমাদের মুজিব স্যারের বইতেও পাবা, তো অনেকে এটা বুঝে না, তো আমি সেটা একটু বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, আমি প্রশ্নটা একটু লিখি। বলা হচ্ছে 1 বাইটে বা 8 বিট রেজিস্টারে যে সকল চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আশা করি আমরা এটা একটু খুব ভালো করে বুঝবো। আমার এখানে প্রশ্ন করতে পারে, চিহ্ন যুক্ত করতে পারে, চিহ্ন ছাড়াও করতে পারে। আমি দুইটাই দেখাই, শেষ করে দিব আজকে। তাহলে প্রথমত আসি, 1 বাইটে বা 8 বিট রেজিস্টারে যে সকল চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যাপ্তি কত? তাহলে ব্যাপ্তি মানে কি, আমার যাদেরকে আমি প্রকাশ করতে পারবো, যেহেতু 8 বিট, কত থেকে কত পর্যন্ত বা কয়টা সংখ্যা উপস্থাপন করতে পারবে, এমসিকিউর জন্য নাম্বারগুলো মুখস্থ রাখতে হয়। তাহলে কয় বিট বলো তো? তাহলে আমি সলিউশন করি। তাহলে এখানে তোমাকে বলছে 8 বিট রেজিস্টার, তাই না? 8 বিট রেজিস্টার, তাহলে 8 বিট যেহেতু, তাহলে আমি 8টা গড় করে ফেলি।
আমি প্রথমে 8টা গড় করে ফেলি। তাহলে আসো 1 2 3 4 5 6 7 8। এরপরে আমি এখানেও করে ফেলি সেম লেন্থে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এখন আসো ভাইয়া, আমরা যদি বলি আসলে তোমার ব্যাপ্তি বলতে কি বোঝায়? ব্যাপ্তি বা আমরা ইংলিশে বলতে পারি রেঞ্জ, মানে হচ্ছে কোন একটা জিনিস সর্বনিম্ন কত হইতে পারে, সর্বোচ্চ কত হইতে পারে, মানে এত থেকে এত পর্যন্ত হইতে পারে। ফর এক্সাম্পল তোমাকে বললো ঘড়ির টাইম, ঘড়ির টাইম সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হইতে পারে দেখি বলো তো। ঘড়ির টাইম সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হইতে পারে দেখি সবাই বলো। আমি আবার বলতেছি, তোমার ঘড়ির টাইম, ঘড়ির টাইম, ঘড়ির টাইম সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হইতে পারে দেখি বলো। এটা আমাকে বলো তো, ঘড়ির টাইম, হ্যাঁ ঘড়ির টাইম সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হইতে পারে। তাহলে আমরা সেটা হচ্ছে ঘড়ির টাইমের রেঞ্জ। দেখি বলো তো ঘড়ির টাইমের রেঞ্জ কত, দেখি কয়জনে পারো, দেখি কয়জনে পারো বলো। এটা কিন্তু একটু টেকনিক্যালি প্রশ্ন করছি, দেখি কয়জনে পারে। ঘড়ির টাইম, ঘড়ির টাইম, টাইম মানে বুঝো তো, টাইম এখন এতটা বাজে, সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হইতে পারে। কতটা কত মিনিট থেকে কতটা কত মিনিট এবার বলতে হবে। যেটা ভাবছিলাম তো সবাই ভুল করতেছ। দেখো তোমাকে কিন্তু আমি বলি নাই অ্যানালগ ঘড়ি, আমার দেওয়াল ঘড়ি যেটা কাটা দিয়ে ঘুরি সেটা আমি বলি নাই তো, বা আমাদের 12 ঘন্টা তো বলি নাই। আমার কথা হচ্ছে ঘড়ি তো 12 ঘন্টা হইতে পারে, 24 ঘন্টাও হইতে পারে। তাহলে তোমাকে সেই ঘড়িটাই নিতে হবে যেটা সর্বোচ্চ, কারণ তোমাকে আমি রেঞ্জ বা ব্যাপ্তি বলছি, মানে সর্বোচ্চটা নিতে হবে। তাহলে টোটাল একটা ঘড়িতে আমার কত ঘন্টা হইতে পারে? 24 ঘন্টা। এই যে সকল ঘড়িতে 24 ঘন্টা হয়, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, সেই ঘড়ির টাইমটা কত থেকে শুরু হয়? 0টা 0, শেষ হয় কতটে? 23টা 59। মানে 23টা 59-এর পরে এটা 0000 দেখা যায়। এর মানে আমার এটা হচ্ছে ঘড়ির টাইমের ব্যাপ্তি আমাদের ডিজিটাল ঘড়ির জন্য, ডিজিটাল ঘড়ির জন্য যেখানে 24 আওয়ার ফরম্যাট, কারণ আমি সর্বোচ্চ বলছি। তাহলে ঘড়ির টাইম সর্বনিম্ন হতে পারে 0টা 0, সর্বোচ্চ হতে পারে 23টা 59 মিনিট। সর্বনিম্ন হতে পারে 0টা 0, সর্বোচ্চ হতে পারে 23টা 59 মিনিট। দিস ইজ কল ঘড়ির কাঁটার ব্যাপ্তি। তাহলে বলতে পারি 0টা 0 থেকে 23টা 59 এটা হতে পারে, ঠিক কিনা? এই ধরা খাইছো না? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ধরা খাইছো না? জাস্ট একটু টেকনিক্যাল হও, কিচ্ছু লাগবে না। ম্যাক্সিমাম ধরা খাইছে না? দেখি কারা কারা ধরা খাইছে। আচ্ছা দেখো, যদি এটা হয় তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের পড়ার জিনিস না। তাহলে আমি রেঞ্জ বা পারলাম, মানে হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মানটা নিতে হবে। এবার বলো তো ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে সর্বনিম্ন মান কি ঋণাত্মকে পাবো না ধনাত্মকে পাবো? দেখি বলো তো, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার মধ্যে ছোট কোনটা? অবশ্যই ঋণাত্মক সংখ্যাটা। তাহলে সবচেয়ে ছোট মানটা নিশ্চয়ই ঋণাত্মক হবে, সবচেয়ে বড় মানটা নিশ্চয়ই ধনাত্মক হবে। তাহলে সবচেয়ে ছোট নিচ্ছি, ছোট, আর সবচেয়ে বড়, সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় পর্যন্ত সেটাই হচ্ছে আমার কি, তার রেঞ্জ বা পাল্লা। সবচেয়ে ছোটটা হবে ঋণাত্মক, সবচেয়ে বড়টা হবে ধনাত্মক। তাহলে আমরা যেটা বলতে পারি, তাহলে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে ছোটটা হবে ঋণাত্মক, সবচেয়ে বড়টা হবে ধনাত্মক। এবার
এটা তো আমার চিহ্ন গেল। এবার মান আসো, মানের দিক দিয়ে আমি যদি তোমাকে বলি একটা 4 বিট আছে, 3 বিট আছে, 3 বিটের মধ্যে তুমি সবচেয়ে বড় সংখ্যা লেখো, সবচেয়ে ছোট সংখ্যা লেখো বাইনারিতে, অবশ্যই সবচেয়ে ছোট হবে 000, সবচেয়ে বড় হবে 111, ঠিক কি না? মানে সবগুলা করে 0 দেওয়া মানে সবচেয়ে ছোট, সবগুলা করে 1 দেওয়া মানে সবচেয়ে বড়। যেরকম তুমি দশম আমাদের ডেসিমাল পদ্ধতিতে সবগুলো 0 দেওয়া মানে সবচেয়ে ছোট, সবগুলা 9 দেওয়া মানে সবচেয়ে বড়। তো এখানে তো একের বেশি নাই, ওইখানে তো সর্বোচ্চ 9, সবগুলো 9 দেওয়া হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা কি করব, বাকি সবগুলো হচ্ছে 0 দিব মানের জন্য, সবচেয়ে ছোটর জন্য, আর সবচেয়ে বড়র জন্য সবগুলা 1 দিব। তাহলে বুঝতে পারছি কিনা? সবচেয়ে ছোট সংখ্যা নিচ্ছি ঋণাত্মক, সবচেয়ে বড় সংখ্যা নিচ্ছি ধনাত্মক। যেহেতু আমার ছোট সংখ্যা তাহলে সবগুলো বসবে 0, যেহেতু বড় সংখ্যা সবগুলো বসবে 1। এবার আমরা যে কাজটা করব, এটা অনেকে বুঝে না, এটা অনেকে বুঝে না। এখন টোটাল সংখ্যাটাকে এই পুরা, এটা কিন্তু 8 বিট, তাহলে পুরা সংখ্যাটা যদি নিই সে দেখতে এমন না 100000000, ঠিক কিনা? এটা হচ্ছে পুরা 8টা, এই 8টা পুরোটা নিলে সে হয় 100000000। তাহলে এই পুরা সংখ্যাটাকে যদি রূপান্তর করো ডেসিমেলে, আমি আবার বলতেছি পুরা সংখ্যাটাকে রূপান্তর করতে হবে। পুরা সংখ্যাটাকে রূপান্তর করো, যে আমার 1 2 4 8 8 16, তারপর হচ্ছে আমাদের কি 32 64, 64 দুগুণ কত হয় 128। তাহলে আমি দেখতেছি 000 মানে কোনোটা ব্যবহার হচ্ছে না, সবচেয়ে ব্যবহার হচ্ছে কত 128। এর মানে হচ্ছে এইটার ডেসিমেল হচ্ছে 128। কোন পদ্ধতি? ডেসিমেল পদ্ধতি। ডেসিমেল পদ্ধতিতে 128। তবে কেমন 128? -128। তাহলে সর্বনিম্ন ঋণাত্মক সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে -128 ডেসিমেলে। এবার আসো এখানে, ওই আবার করো তুমি। এবার যদি এই সবগুলোকে যোগ করো, কারণ এগুলো তো এবার তুমি এটার মধ্যে লিখলে 1 2 4 8 16 32 64 128, এটা 0, বাকি সবগুলো 1। এবার এই সবগুলো যদি তুমি যোগ করো পাওয়া হচ্ছে 127। কত বাবা? 127। তাহলে আমরা দিব সর্বোচ্চ 127। এই সর্বোচ্চ 127 দিলাম, এর ধনাত্মকটা ঋণাত্মক, 0 আছে মানে ধনাত্মক। এর মানে আমরা বলতে পারবো রেঞ্জ বা ব্যক্তি হচ্ছে, রেঞ্জ বা ব্যক্তি কত, এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে -128, নিচে ডেসিমেল লিখে দিতে হবে 10 থেকে +127 পর্যন্ত। এবার এই -128 থেকে শুরু করে +127 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আছে? টোটাল সংখ্যা হচ্ছে 256টা। 256টা সংখ্যা। এই 256কে সংক্ষেপে বলা যায় 2⁸8। এবার আসো একটা টেকনিক শিখাই। 8 বিট রেজিস্টারে কয়টা সংখ্যা আনা যাবে? 2⁸8 সংখ্যক। 16 বিট রেজিস্টারে কয়টা সংখ্যা আনা যাবে? 2�16 সংখ্যক। 32 বিট রেজিস্টারে কয়টা সংখ্যা আনা যাবে? 2⁻32। তাহলে আমরা বলতে পারি মোট সংখ্যা সমান 2⁻, রেজিস্টারের সাইজ। রেজিস্টারের সাইজ মনে থাকবে না, বইতে এটা পাবা না, বাট তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে তুমি 256 আরেক জায়গায় আরেকটা মুখস্থ রাখা কষ্ট করে। যত বিট 2⁻, যত বিট 2⁻, এবার মনে রাখবো যত বিট 2⁻, তাহলে আমাদের টোটাল এতটা সংখ্যা এখানে উপস্থাপন করা যায়। তাহলে অনেক সময় অনুদানমূলক প্রশ্নে আসতে পারে 1 বাইট বা 8 বিট রেজিস্টারে যে সকল চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপন করা যায় তার ব্যক্তিগত ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করতে বলে এটা বলবা। আর এমসিকিউর জন্য তো এখান থেকে প্রচুর এমসিকিউ হতে পারে। ওকে, এবার আসি ভাইয়া, এতটুকু বুঝছে কিনা? এই সবার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা অনেকেরই ঝামেলা থাকে, বুঝে না, ফোলামেন বুঝে না। তাহলে বলো তোমরা বুঝছো কিনা? একটু বলো তোমরা বুঝছো কিনা এটা। এখন আমরা আসি, তাহলে আমরা যেটা বললাম, যেহেতু চিহ্ন যুক্ত বলছে ওই কারণে আমি চিহ্ন যুক্ত করছি। বাট এবার বললো
এবার বললো চিহ্ন ছাড়া। চিহ্ন ছাড়া মানে কি? কোনো চিহ্ন ব্যবহার করবো না। এর মানে এবার ধনাত্মক ঋণাত্মক তো আসবে না। এবার আগের মতো কোনো চিহ্ন বিট নাই। এবার আগের মতো কোনো কি নাই, চিহ্ন বিট নাই। এবার দেখো তাহলে যেহেতু চিহ্ন বিট নাই, চিহ্নযুক্ত যখন ছিল তখন সর্ববামেরটা চিহ্ন বিট, বাকিগুলো মানের জন্য। এখন যেহেতু চিহ্ন নাই সবগুলো আমার মানের জন্য। যেহেতু কোনো চিহ্ন নাই সামনে কিছু থাকা লাগবে না, কোনো চিহ্ন নাই তো, 0 না 1 না। এবার 8 বিটের মধ্যে যেহেতু চিহ্নের চিন্তা আমার মাথায় নাই, এবার বলো সবচেয়ে ছোট সংখ্যার জন্য সবাইকে কি দিতে হয়? অবশ্যই 0। সবার নিচে 0, এর মানে এটা হচ্ছে ডেসিমেলে 0। আর এটা আমার ডেসিমেলে 0 মানে আমরা বলতে আমাদের ডেসিমেলে 0 চিহ্ন কি আসবে না, এখানে কোনো প্লাস মাইনাস আসবে না, কারণ চিহ্ন ছাড়া, চিহ্ন দিবা না। এবার সবচেয়ে বড় মানে কি? সবগুলো 1। যেরকম ডেসিমেলে ক্ষেত্রে সবগুলো 9, ছোটবেলায় করছো 3 সংখ্যা বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা 999, এরকম আমাদের 8 সংখ্যা বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা 111111, যেহেতু বাইনারি সবচেয়ে বড় হচ্ছে 1। তাহলে এই সবগুলো যদি তুমি রূপান্তর করো, তাহলে সবার নিচে 1 আছে মানে সবাইকে যোগ করতে হবে না? এটাকে যোগ করে পাইছিলে 127, এটা 128, 127 128 যোগ করে 256 পাবা। এর মানে এটা হচ্ছে 256 এর দশমিক। এর মানে যখন চিহ্ন ছাড়া তখন ব্যক্তি হচ্ছে 0 থেকে 256 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 256 বলতে 255, সরি 255 পর্যন্ত, 255 পর্যন্ত। তাহলে 0 থেকে 255 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা? 256টা। যেমন 0 থেকে 3 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা? 4টা। কেমনে? 0 একটা, 1 2 3 3টা, টোটাল 4টা 0 সহ। তাহলে 0 থেকে 255 পর্যন্ত আছে কয়টা? 256টা। আগের কথাটা এখনো প্রযোজ্য, যেহেতু বিট আমাদের 8 বিট রেজিস্টার, সবসময় 256টা হবে। বাট চিহ্ন যুক্ত হলে ওই 256টা কে কে? -128 থেকে +127, আর চিহ্ন ছাড়া হলে 0 থেকে 255 পর্যন্ত হচ্ছে আমার এটার ব্যক্তিটা। তাহলে আশা করি তোমরা পারবা চিহ্ন যুক্ত এবং চিহ্ন ছাড়া। আজকে এতটুকু পর্যন্ত থাকলো, এবং তোমাদের হোমওয়ার্ক থাকলো এই যে প্রকৃত মান গঠনে +0 এবং -0 এই দুটোকে তোমরা প্রকাশ করবা। তোমরা দেখবা +0 দেখতে যেরকম, -0 এখানে দেখতে সেরকম না। তো আমরা জানি প্রকৃতপক্ষে +0 এবং -0 কি একই। +0 এবং -0 বলতে কোনো কিছু নাই, কিন্তু আমার এই জিনিসটা বলতেছে আমার +0 যে কথা, -0 সেম কথা না, তাহলে এটা কিন্তু আমার প্রকৃতপক্ষে খাটে না। ওই কারণে আমরা এই প্রকৃত মান গঠনটা বাদ দিয়ে আমরা গেলাম কি একের পরিপূরকে। একের পরিপূরক আর কিছুই না, 1 কে 0 বানাবো, 0 কে 1 বানাবো, এটা হচ্ছে একের পরিপূরক। এরপর তার সাথে 1 যোগ করে দিলে সেটা হয় 2 এর পরিপূরক, এবং 2 এর পরিপূরক একটা টেকনিকও আছে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখাবো। তো আজকে এতটুকু পর্যন্ত, আগামী ক্লাসে আমরা দেখাই যে আমরা সৃজনশীলে শিফট করব। তো আজকে তাহলে আমরা এতটুকু পর্যন্ত রাখি। আজকে যা পড়াইলাম, দেখো কিছু কিছু জিনিস পড়াইছি মারাত্মক ইম্পর্টেন্ট টাইপসের। হ্যাঁ, তাহলে বলো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? দেখো আইসিটির মধ্যে কনফিউশন থাকবে, আমি এটা বিশ্বাস করব না। তোমরা আমাদের এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম আছে কিনা বলো, না হয় আমি ছেড়ে দিচ্ছি। এই সবাই বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা আছে কিনা, আর আমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হওয়ার কথা। তাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবা, আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। আমরা খুব সুন্দরভাবে আইসিটি পড়বো। তবে আইসিটিতে A+ পাওয়া খুবই ইজি, কিন্তু আইসিটিতে A+ পাওয়া খুবই ইজি যদি তোমরা মেথডটাকে বানাইতে পারো একটু টেকনিক্যাল। যদি মেথডটাকে একটু টেকনিক্যাল বানাইতে পারো, টেকনিক্যালি পড়ো, আইসিটি খুবই ইজি। বাট আমরা সবাই যে কাজটা করি মুখস্থর মতো করে পড়বে না, হবে না। টেকনিক্যালি দেখো আমি অনেক কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে পড়াচ্ছি। আশা করি এভাবে পড়লে A+ মিস হওয়ার কোনো কারণ নেই। এবং তুমি নিজেই দেখবা
এগুলো পড়ানোর পর সৃজনশীল এমসিকিউ তোমার কোনো ব্যাপারই না, যদিও আমরা সৃজনশীল প্র্যাকটিস করাবো কারণ প্যাটার্নটা বোঝানোর জন্য, কারণ প্যাটার্নটা না বুঝলে আবার ঝামেলা। আমাদের এই পড়াগুলো আমরা এবার পড়াচ্ছি সৃজনশীলে কীভাবে আসতেছে, এটা আমি সৃজনশীলে কীভাবে কাজে লাগাবো সেই জিনিসগুলো আমরা পড়াবো। তাহলে আমাদের ইনশাল্লাহ আগামী শুক্রবারে দেখা হচ্ছে আমাদের এই গ্রুপে, যদিও দেখা হবে না, আমাদের প্রাইভেট গ্রুপে দেখা হবে আলাদা। তো সেখানে এক সপ্তাহ পরে দেখা হচ্ছে। শুভকামনা সবার জন্য। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।